আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমাদের 8:30টায় লাইভে আসার কথা, আমরা 8:30টায় এসেছিলাম, বাট কথা বলা শুরু করলাম এখন। সো আমরা ক্লাসটা শুরু করব, খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। তো শুরুতে একটু জানিয়ে দিতে হবে যে আমার কথা স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, এবং হচ্ছে পেছনের যে লেখাগুলো রয়েছে স্লাইডের, এগুলো স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও আমাকে শুরুতেই। তাহলে আমি ক্লাসটা স্মুথলি শুরু করতে পারবো, ঠিক আছে? তো একটু জানিয়ে দাও। নুসরাত জাহান স্যার কেমন আছেন? এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আচ্ছা, রাইহানা জান্নাতুল রুহি, সালমান রহমান, লামিয়া রহমান, আরো অনেকে ক্লাস দেখছে। সো তোমরা যারা ক্লাসে আছো, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, নিজেদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে হচ্ছে তারাও ক্লাসটা দেখতে পারে। ওকে, তো আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। নুসরাত জাহান বলছে অল ক্লিয়ার। ওকে, সালমান রহমান বলছে ঠিক আছে। আমরা হচ্ছে তোমার মার্টিন লুথার কিং, এখন কথা হচ্ছে আমরা প্যাসেজটা পড়বো এমন ভাবে যাতে তোমার একাডেমিক বোর্ড পরীক্ষায় কোশ্চেন যেভাবে আসুক তুমি যাতে একেবারে ফুললি অ্যান্সার করতে পারো ভালোভাবে। আর দ্বিতীয় হচ্ছে তোমার তোমরা তো সবাই জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, মানে টেক্সট বই থেকে তোমার প্রচুর কোয়েশ্চেন আসে প্রতি বছর। মানে 15টা কোয়েশ্চেনের ভিতরে 5টা-6টা কোয়েশ্চেন শুধু টেক্সট বই থেকে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে টেক্সট বইটা খুব ভালোভাবে পড়তে হবে। সো আমি এমনভাবে পড়াবো যাতে হচ্ছে তোমাদের সেটা একাডেমিক হোক। হ্যাঁ, ভয়েস ঠিক আছে। ওকে, তোমরা হচ্ছে একটু জানাও যে ভয়েসটা ঠিক আছে কিনা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও অ্যান্ড ইটস অল ফিক্সড। ওকে, সো তো এমনভাবে পড়াবো যাতে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে কোয়েশ্চেন আসুক তুমি হচ্ছে ইজিলি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। মানে এখান থেকে প্রশ্ন আসলে যাতে তোমার একটাও মিস না যায়। ওকে, সো দুইভাবে পড়বো আমরা। মানে আমাদের পড়ানোর ধরন হচ্ছে এটাই যে আমরা হচ্ছে একাডেমিকে যাতে ভালো করতে পারি, পাশাপাশি আমাদের যাতে অ্যাডমিশনের পড়াটাও হয়ে যায়, তো আমরা সেভাবে পড়বো। এখন তোমরা অনেকে বলছিলা যে ভয়েসের প্রবলেম ছিল, তো এখন কাইন্ডলি একটু জানাও যে ভয়েসের প্রবলেম আছে কিনা বা ভয়েসটা ক্লিয়ার কিনা একটু জানাও। কারণ ভয়েসের প্রবলেম হলে তোমাদেরও ক্লাস করতে প্রবলেম হবে, পাশাপাশি আমারও ক্লাস নিতে সমস্যা হবে। কারণ তোমরা যদি ভালোভাবে বুঝতে না পারো তো সেক্ষেত্রে আমি ক্লাস নিব কিভাবে, তাই না? ইজিলি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, মানে এখান থেকে প্রশ্ন আসলে যাতে তোমার আচ্ছা ওকে, সো দুইভাবে পড়বো আমরা। মানে আমাদের আচ্ছা, আই থিঙ্ক এখন সবকিছু ঠিক আছে, তো আমরা শুরু করি। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। কারণ হচ্ছে দেখো, কারণ হচ্ছে আমি যে প্যাসেজটা পড়াবো এই প্রত্যেকটা প্যাসেজ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এটার বাংলা মিনিং সহ, সিনোনিম অ্যান্টোনিমেরও মিনিং সহ হচ্ছে তোমার শীট রয়েছে আমার নিজের তৈরি করা। সো তোমরা যারা আমার কোর্সের স্টুডেন্ট অনেকে আছে ক্লাস করতেছে, অলরেডি তোমরা ক্লাসটা করেছো, তারপরেও যদি চাও করতে পারো, নো প্রবলেম। কারণ আজকে ক্লাস হয়তো নতুন কিছু শিখতে পারবা। তো যারা হচ্ছে এই শীটটা পেতে চাও তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, ক্লাসটা একটু শেয়ার করে দিবা, দিয়ে পেজে নক দিবা, তোমাদের হচ্ছে শীটটা দিয়ে দেওয়া হবে। সো তোমরা যদি দেখতে চাও তোমাদের হচ্ছে আমি শীটটা একটু দেখাতে পারি। এখানে তোমার রয়েছে, দেখো। আচ্ছা, এই যে এখানে হচ্ছে তোমার এই যে 3 স্পিসের এখানে প্রত্যেকটা ওয়ার্ড আমি যেসব ওয়ার্ড বলবো সবগুলো আছে, পাশাপাশি সিনোনিম আছে, সব বাংলা করা। ওকে, সো এখান থেকে তোমার কমন চলে আসবে, সেটা অ্যাডমিশন হোক আর হচ্ছে তোমার এইচএসসি হোক। তো ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে শেয়ার করে দিয়ে একটু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদের শীটটা আমি হচ্ছে দিয়ে দিব বা যিনি দায়িত্বে আছেন দিয়ে দিবেন, ঠিক আছে? সো এখন ঠিক আছে। সুমাইয়া আক্তার বলছে, নুসরাত জাহান বলছে, আচ্ছা, কালাম হাসান, আবির চৌধুরী, ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ফর বিং রেসপন্সিভ। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমাদের যেটা রয়েছে, ধরো এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর যে প্যাসেজটা বা যে স্পিচটা এখান থেকে শুরু হয়েছে। এখন এটা আমরা পড়বো, তো পড়ার আগে এখানে কিছু জিনিস তুমি লক্ষ্য করতে পারছো, মানে তোমার চোখে বাজছে, তাই না? দেখো এখানে তোমার চোখে স্বাভাবিকভাবে কিছু জিনিস তোমার দেখবে। এখানে দেখো, এখানে ড্যাশ 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 রয়েছে, এরপরে এখানেও ড্যাশ 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 রয়েছে, এরকম এখানেও আছে। তার মানে এটা দ্বারা বুঝতে পারছি যে এখানে মানে মেইন যে স্পিচটা রয়েছে সেই স্পিচের খণ্ড কিছু অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। মানে পুরো বাক্যটা তোলা হয় নাই, বাক্যের কিছু অংশ কেটে কেটে এখানে দেওয়া হয়েছে, তাই না? বুঝতে পারছো কিনা? দেখো আমি তোমাদের বলি, এখানে শুরু হয়েছে কি, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। এই যে আমাদের তোমাদের হচ্ছে মূল ভাষণটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। তো সেখান থেকে তোমার কেটে কেটে আমাদের মার্টিন লুথার কিং এর তোমাদের টেক্সট বই যে প্যাসেজটা রয়েছে সেখানে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো শুরু হয়েছে মূলত এখান থেকে আমাদের প্যাসেজে, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, কিন্তু এর আগে তো এখনো দেখো এই যে একটা সেন্টেন্স প্রায় এখানে অনেকগুলো বাকি, যেটা আমাদের মেইন প্যাসেজে নাই, ঠিক আছে? এটাই মূলত এখানে বুঝিয়েছে।
বুঝতে পারছো? এই যে এখানে ড্যাশ ড্যাশ দিয়ে এগুলো বুঝিয়েছে। এরপরে এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে তোমার এই যে দা নিগ্রো, দা, ঠিক আছে, দা, তো এই দা এটা হচ্ছে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, বড় হাতের আবার ব্র্যাকেটে দেওয়া হয়েছে। সো ওয়াই, কেন এটা দেওয়া হলো? মানে তুমি তো প্যাসেজ পড়তে গিয়ে তোমার মনে অনেক সময় প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা কেন দেওয়া হলো। অনেক সময় তোমাদের কলেজের টিচাররাও হয়তো বলে না, ঠিক আছে, বলে না, অথবা তোমরা কোয়েশ্চেন করতে ভয় পাও বা কোনো বইপত্রে এটা তুমি পাবা না। নর্মালি এটা কোনো বইপত্রেই নাই, তোমার মনের ইচ্ছা বা জানার একটা আগ্রহ ইচ্ছা যে এটা কেন হলো। তো এটা আমি একটু বুঝাই দিই, পড়লে একদম ভেঙে চুরে সবকিছু পড়ে ফেলতে হবে, ঠিক আছে, শুধু অর্থ পড়লেই হবে না, অনেক কিছু জানার আছে, শেখার আছে এখান থেকে। একবার ভালো করে পড়তে পারলে তুমি মোটামুটি সব জায়গায় ভালো করতে পারবা, সেটা একাডেমি হোক আর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক। তো এখানে দেখো এই যে এটাকে বলা হয় তোমার ব্র্যাকেটেড ক্যাপিটালাইজেশন বলে এটাকে, ঠিক আছে। সো এটা দ্বারা দুইটা জিনিস এখানে বোঝানো হয়। একটা হচ্ছে এটা দ্বারা বোঝানো হয় যে এখানে যে লাইনটা নেওয়া হয়েছে এই লাইনটা তোমার মেন যে হচ্ছে ভাষণ, সেই ভাষণের মাঝখান থেকে দেওয়া হয়েছে, মাঝখান থেকে দেওয়া হয়েছে, মানে এটা দ্বারা দুইটা মিনিং বোঝায়। একটা হচ্ছে যে এইখানে যে সেন্টেন্সটা বা হচ্ছে ধরো এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে তোমার মেন যে ভাষণ ওইটা বা মেন যে প্যাসেজ ওইটার মাঝখান থেকে দেওয়া হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে দেখো আমাদের হচ্ছে যে ভাষণটা ছিল এখানে পুরো সেন্টেন্স এইখান থেকে এটা দেওয়া হয়েছে। এখন এই সেন্টেন্সে তোমার দা যেটা দা এই টিএস এর দা এর টি যেটা টি, এই টিটা হচ্ছে তোমার ছোট হাতের না, এই টিটা কোন হাতের? ছোট হাতের। ওকে, এই টিটা হচ্ছে ছোট হাতের। কিন্তু আমরা যখন লেখক হচ্ছে তিনি তার বাক্যটা শুরু করবেন ওইখান থেকে, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, তখন তো তার প্রথম বাক্যের প্রথম লেটার তো হচ্ছে তার কি করতে হবে? ক্যাপিটাল লেটারে দিতে হবে, বড় হাতের অক্ষরে দিতে হবে, পাংচুয়েশনের নিয়ম, তাই না? যে কোনো সেন্টেন্স শুরু হলে প্রথম শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে হয়, বড় হাতের অক্ষরে হয়। তো সেক্ষেত্রে এখানে আমাদের বড় হাতের অক্ষরে দিতে হবে। তো লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে মূল প্যাসেজে এই টিটা ছোট হাতের অক্ষরে ছিল, বাট তিনি যখন মাঝখান থেকে লাইনটা তুলে দিলেন তিনি এখানে নিজেই টিটা বড় হাতের দিয়েছেন। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার হচ্ছে ভাষণের মাঝখান থেকে এটা তুলে দেওয়া হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে এই টিটা লেখক নিজে বড় হাতের দিয়েছেন, এটা মূল প্যাসেজে ছোট হাতের ছিল। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো ক্লাসে যারা জয়েন করেছো তারা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবের হচ্ছে ক্লাসটা দেখার সুযোগ করে দিবা। ওকে, আমরা হচ্ছে পড়বো একেবারে খুব ভেঙে চড়েই পড়বো, যাতে সব ধরনের পরীক্ষায় তোমরা খুব ভালো করতে পারো। সো এখন হচ্ছে আমরা প্যাসেজটা শুরু করি। এখানে বলছে দ্য নিগ্রোরা, ঠিক আছে, নিগ্রোরা বলতে কি, ওই যে তোমার আমেরিকায় তোমার যে বর্ণবাদ, যে বর্ণ বৈষম্য ছিল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, মানে কালো চামড়ার যারা মানুষ তাদেরকে নিগ্রো বলা হচ্ছে এখানে। সো দ্য নিগ্রো, ওই কালো চামড়ার মানুষেরা ইজ স্টিল নট, স্টিল মানে কি এখনো, স্টিল মানে কি এখনো মানে ইজ নট মানে কি নয়, তো ইজ স্টিল নট এখনো নয়, ফ্রি মানে কি স্বাধীন মুক্ত, ফ্রি মানে কি স্বাধীন মুক্ত। সো বলতেছে নিগ্রোরা এখনো মুক্ত নয়, স্বাধীন নয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস এখানে বলি, বলো তো এই স্টিল শব্দটা এখানে তোমার কি হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ফ্রি শব্দটা এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ? ফ্রি এবং স্টিল কোন ধরনের পার্টস অফ স্পিচ তোমরা একটু জানাবা, কারণ নর্মালি ধরো ঢাকা ইউনিভার্সিটির এই লাইনটা তুলে দিয়ে বলতেছে বলো যে স্টিলটা কোন পার্টস অফ স্পিচ, অথবা বলতেছে ফ্রি এটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুমি কি লিখবা তখন বলো? সো তোমরা যদি কেউ পারো বা জেনে থাকো তাহলে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, নো প্রবলেম। ওকে, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, পড়ছি। সো তোমরা হচ্ছে একটু কমেন্ট করবা। ওকে, একটু কমেন্ট করবা, তাহলে হচ্ছে বুঝতে সহজ হবে আমার যে তোমরা আসলে বুঝতেছো কিনা। আর যারা ক্লাসে জয়েন করেছো ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবা। আচ্ছা, তো দেখো এখানে ইজ কি বি ভার্ব, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, এগুলোর অর্থ, বিষয়টা ভালো করে দেখবা, এগুলোর অর্থ যখন বাক্যে হওয়া অর্থ হবে, কি হবে? হওয়া অর্থ, হওয়া অর্থ হবে, তখন এটার পরে যে শব্দটা আসবে সেটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। মানে এখানে ইজ এর অর্থ দেখো হওয়া, মানে নট বলে নয়, মানে নয়, কিন্তু দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, মানে নিগ্রোরা এখনো স্বাধীন নয়, মুক্ত নয়। ইজ এর অর্থ এখানে নর্মালি হওয়া, সো নট আসার কারণে নেগেটিভ হয়ে গিয়েছে আর কি। যদি নট না থাকতো তাহলে এরকম হতো যে দ্য নিগ্রো ইজ স্টিল ফ্রি, নিগ্রোরা এখনো হয় স্বাধীন, এরকম আর কি। যাই হোক, তো ইজ এর অর্থ এখন হওয়া, তার মানে এই ফ্রিটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভকে কি মডিফাই করে? অ্যাডজেক্টিভের আগে যদি কোনো শব্দ থাকে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাডভার্ব তারপর হচ্ছে
অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে তোমার নাউন। তার মানে তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব তারপর একটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন হবে, ঠিক আছে? তিনটা থাকলে এরকম হবে। যদি দুইটা থাকে, ধরো দুইটা থাকে, মানে বিষয়টা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ হয়, তুমি ধরো ধরতে পারতো সেখানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ আর তো নাউন হয় না, অ্যাডভার্ব হয়, কারণ অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। সো স্টিলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। সো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রোরা এখনো স্বাধীন নয়, মুক্ত নয়, ঠিক আছে? সো অনেকে অ্যান্সার করেছে, দেখলাম হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, এর বলছে দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন, নিগ্রোদের জীবন ইজ হয়, দেখো ইজ অর্থে এখানে অবশ্য হয় হবে না, এখানে ইজ স্টিল, স্টিল মানে হচ্ছে এখনো, স্যাডলি মানে হচ্ছে দুঃখজনক ভাবে, স্যাড মানে কি দুঃখ, স্যাড মানে কি, স্যাড মানে কি দুঃখ, তাই না? স্যাড মানে দুঃখ। এখন এই স্যাডটা কি, এই স্যাডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা দেখো, এই স্যাডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের সাথে কখনো যদি এলওয়াই যুক্ত হয়, কি হয়? যারা নতুন জানো না, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হয়? সেটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব হয়। যেমন বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, সো এটার সাথে এলওয়াই যুক্ত করো, বিউটিফুল, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। যেমন হচ্ছে তোমার কি বলে, কুইক, একটা অ্যাডজেক্টিভ, এটার সাথে এলওয়াই যুক্ত করো, হয়ে যাবে অ্যাডভার্ব, কুইকলি। আচ্ছা, আর যদি নাউনের সাথে কখনো এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে, ধরুন আমি বললাম ফাদার, ফাদার মানে কি বাবা, বা ধরো মাদার একটা নিলে হচ্ছে এমওটিএস, মাদার, এটা হচ্ছে একটা নাউন না, মাদার মা, তাহলে এটার সাথে নাউনের সাথে কখনো যদি এলওয়াই যুক্ত হয়, নাউন প্লাস এলওয়াই, নাউনের সাথে কখনো এলওয়াই যুক্ত হলে সেটা নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার, মাথায় রাখতে হবে। তোমাদের কারো যদি নাউন চিনতে, অ্যাডজেক্টিভ চিনতে, অ্যাডভার্ব চিনতে সমস্যা, ইউটিউবে আমার ফ্রি ভিডিও আছে অ্যাডমিশনের, ভিডিওটা দেখে নেবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কখনো ভুল হবে না। সো নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব, সরি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, আমি এটা পরে বলবো। দেখো এখানে দ্য লাইফ অফ নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল, এখনো, স্যাডলি, দুঃখজনক ভাবে, ক্রিপলড, ঠিক আছে? ক্রিপলড। আচ্ছা, ক্রিপল এটা হচ্ছে তোমার নাউন হতে পারে, ভার্ব হতে পারে, CRIPPLE, ক্রিপল, এটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। ক্রিপল মানে এটা নাউন, যখন নাউন হবে, ক্রিপল শব্দটা যখন নাউন হবে তখন এর অর্থ হবে পঙ্গু ব্যক্তি, ঠিক আছে? পঙ্গু ব্যক্তি। আবার ক্রিপল শব্দটা ভার্ব হতে পারে, ভার্ব হলে তখন অর্থ হবে পঙ্গু করা বা পঙ্গু হওয়া। ওকে, সো এখানে তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছ বি ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব আর এটা হচ্ছে V3। বি ভার্ব প্লাস V3 মানে কি? সেটা প্যাসিভে রয়েছে, তাই না? বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরে যদি ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, এটা কি ভার্বের 3 নম্বর ফর্ম না? ইডি যুক্ত হয়েছে, তার মানে এটা প্যাসিভে রয়েছে। সো দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল, এখনো, স্যাডলি, দুঃখজনকভাবে, ক্রিপল মানে পঙ্গু হয়ে আছে। নিগ্রোদের জীবন এখনো দুঃখজনকভাবে পঙ্গু হয়ে আছে। এখন কথা হচ্ছে, এই যে স্যাডলি এতক্ষণ ধরে বোঝালাম, এই স্যাডলি হচ্ছে কি? অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব, তাই না? এখন তাহলে এই স্টিলটা কি? আগে আমরা পড়লাম এই স্টিলটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের আগে এসেছে তাই অ্যাডভার্ব। এখন আমরা তো অ্যাডভার্ব অলরেডি এখানে একটা পেয়ে গিয়েছি, সেটা কি? স্যাডলি। স্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে স্টিলটা কোন ধরনের পার্টসিপল সেটা তোমরা জানাও, যদি না পারো তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, দেখো, আচ্ছা এবার দেখো, বলছে নিগ্রোদের জীবন এখনো দুঃখজনকভাবে পঙ্গু হয়ে আছে। মানে বিষয়টা কি? ধরো যে পঙ্গু ব্যক্তি, যে হচ্ছে পঙ্গু, সে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, মানে হাঁটা চলা যে করতে পারে না, সে কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে, তাই না? তো এখানে এই যে নিগ্রোদের যে জীবনটা, এটা হচ্ছে একটা পঙ্গু মানুষের সাথে তুলনা করা হয়েছে, যেখানে নিগ্রোরা এই বৈষম্য, তারপর হচ্ছে তোমাদের দমন, নিপীড়ন, নির্যাতনের কারণে স্বাভাবিক যে জীবনযাপন আমরা করি, যেমন জীবনযাপন করি, সেটা তারা করতে পারছে না। তাই এখানে বলছে নিগ্রোদের জীবনটা এই এখনো দুঃখজনকভাবে পঙ্গু হয়ে আছে, বাই দ্বারা, কি দ্বারা? দ্য ম্যানাকলস। ম্যানাকল মানে হচ্ছে তোমার শিকল, ঠিক আছে? ম্যানাকল মানে কি? শিকল। আর অফ কিসের শিকল? অফ সেগ্রিগেশন। সেগ্রিগেশন মানে হচ্ছে তোমার বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নকরণ, ঠিক আছে? বিচ্ছিন্নকরণের শেকল দ্বারা পঙ্গু হয়ে আছে। এবং দা চেইনস মানেও শেকল, এটা হচ্ছে ইটস সিনোনিম টু ম্যানাকল। আচ্ছা, এরপর হচ্ছে অফ ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। বলতেছে যে নিগ্রোদের জীবনটা কি বলে? বৈষম্য এবং বিচ্ছিন্নকরণ বা বিচ্ছিন্নতার শেকল দ্বারা পঙ্গু হয়ে আছে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝালো? দেখো এখানে বলতেছে এই যে নিগ্রোদের যে জীবন, এটা হচ্ছে বৈষম্য দ্বারা পঙ্গু হয়ে আছে। বিষয়টা কি? এটা হচ্ছে তোমার আমেরিকায় তোমার হচ্ছে যে সকল কৃষ্ণাঙ্গ ছিল, শ্বেতাঙ্গ ছিল,
তাদের ভিতরে একটা বৈষম্য ছিল, এটা সরকার কর্তৃক বৈষম্য, মানে এটা নতুন একটা আইনের মাধ্যমে নাম ছিল হচ্ছে তোমার বর্ণবাদ বা বর্ণ প্রথা, গায়ের রঙের ভিত্তিতে বর্ণ বৈষম্য করা হতো, ঠিক আছে। তো এখানে বৈষম্য ছিল তোমার হচ্ছে কৃষ্ণাঙ্গদের সাথে শ্বেতাঙ্গদের। তো বিচ্ছিন্নতা দ্বারা কি বোঝালো, নিগ্রোরা মানে হচ্ছে কৃষ্ণাঙ্গদের হচ্ছে বসবাসের জন্য আলাদা অনুন্নত এলাকায় বাস করতে বাধ্য করা হতো, আর অন্যদিকে শ্বেতাঙ্গরা হচ্ছে উন্নত এলাকায় বাস করতো। তো কৃষ্ণাঙ্গরা যে এলাকায় বাস করতো তার নাম ছিল টাউনশিপ, খুবই অনুন্নত এলাকা, এবং কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের এলাকায় বাস করতে পারতো না, শ্বেতাঙ্গদের এলাকায় বাস করতে পারতো না, এই যে বিচ্ছিন্ন করে রাখা হলো। এরপরে তাদের বৈষম্য ছিল, যেমন তারা ভালো শিক্ষা সেবা তারপর হচ্ছে চিকিৎসার পেত না, ভালো মানে উন্নত চিকিৎসা শিক্ষা এগুলো তারা পেত না, এবং দরিদ্রতা অপুষ্টিহীনতা দমন নিপীড়ন নির্যাতনের ভিতর দিয়ে তারা বসবাস করত, এবং তারা সরকারের অংশ হতে পারতো না, তারা ভোটই দিতে পারতো না। সে যে বিভিন্ন ধরনের বৈষম্য, তো এই বৈষম্যের শেকল যখন তাদেরকে পরানো হলো তখন তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাই এখানে বলতেছে যে নিগ্রোদের জীবনটা বৈষম্য এবং বিচ্ছিন্নকরণের শেকল দ্বারা দুঃখজনকভাবে এখনো পঙ্গু হয়ে আছে, মার্টিন লুথার কিং তার ভাষণে বলছে, ঠিক আছে। এত পরিমাণে বৈষম্য করা হচ্ছে যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, যে তোমার কি বলে শ্বেতাঙ্গদের মতো, ঠিক আছে। ওকে, আচ্ছা, লামিয়া রহমান বলছে অ্যাডভার্ব, আর অন্যদের কি অবস্থা এটা বলো নাই কেউ, কি অবস্থা, না পারলে বলবা যে ভাই বলে দাও। আচ্ছা, স্টিল অ্যাডভার্ব, হ্যাঁ এখন একটা জিনিস দেখো, এটা দেখো, এগুলো শিখতে হবে, হ্যাঁ এগুলো কখন কোন কোয়েশ্চেন কোথায় চলে আসবে কোন ইউনিভার্সিটিতে বলা যায় না, শিখতে হবে, একদম ভেঙে চড়ে শিখতে হবে। সো এখানে স্যাডলি কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তাহলে এটা কি হবে দেখো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব জিনিসটা জানতে হবে। অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদে, কি বললাম, অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদে পৃথিবীর সবাইকে মডিফাই করতে পারে, তার মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে, অ্যাডভার্ব পুরো বাক্য মানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে, ঠিক আছে। তাহলে এই যে স্যাডলি যদি অ্যাডভার্ব হয় তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক আছে। ক্লিয়ার? আই থিংক ইটস ক্লিয়ার। ওকে, আই থিংক ইটস ক্লিয়ার যে অ্যাডভার্ব অ্যাডভার্বকে এখানে মডিফাই করলো, আশা করি বুঝতে পারছো। আর আগের যে নিয়মগুলো শেখালাম ওইগুলো তো তোমাদের কাছে আই থিংক ক্লিয়ার। আচ্ছা, তো আমরা হচ্ছে পরে চলে যাই, দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার মনে করি। তারপর বলছে দ্য নিগ্রোরা লিভস বাস করে অন উপরে, কিসের উপরে বাস করে, অন লোনলি, লোনলি মানে কি, লোনলি মানে কি, লোনলি মানে হচ্ছে তোমার নির্জন একাকী, ঠিক আছে, নির্জন। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, নির্জন দ্বীপে বাস করে, নিগ্রোরা হচ্ছে একটা নির্জন দ্বীপে বাস করে। তাহলে এটা বলো কি হবে, এটা তোমার লোনলিটা কোন ধরনের পার্টসপিস, এটা তোমরা একটু বলবা, লোনলিটা কোন ধরনের পার্টসপিস। আচ্ছা, দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড, নিগ্রোরা হচ্ছে একটা কি, একটা হচ্ছে তোমার নির্জন দ্বীপে বাস করে, সে দ্বীপটা কিসের, পভার্টি দারিদ্রতার বা দরিদ্রতার একটা নির্জন দ্বীপে বাস করে, এটা বোঝাবো। দেখো ইন দ্য মিডস অফ মানে হচ্ছে মাঝে, মধ্যে। আচ্ছা, কিসের মাঝে, ভ্যাস্ট মানে বিশাল, ওশান মানে হচ্ছে তোমার সাগর, ঠিক আছে, সমুদ্র। অফ কিসের সমুদ্র, অফ ম্যাটেরিয়াল মানে হচ্ছে তোমার পার্থিব মানে দুনিয়ার, আর প্রসপারিটি মানে হচ্ছে তোমার সুখ সমৃদ্ধি ধন সম্পদ সুখ শান্তি, এগুলোকে বলা হয় প্রসপারিটি। তো বলতেছে নিগ্রোরা হচ্ছে তোমার দুনিয়ার সুখ সমৃদ্ধির বিশাল সাগরের মাঝে একটা নির্জন দ্বীপে বাস করে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝালো বলো তো, দ্বীপ কি, হোয়াট ইজ দ্বীপ, দ্বীপ জিনিসটা কি জানো তোমরা, দ্বীপ কি বলো, দ্বীপ হচ্ছে চারিদিকে পানি দ্বারা বেষ্টিত, মানে দ্বীপ হচ্ছে তোমার চারিদিকে পানি দ্বারা বেষ্টিত স্থলভাগ। মানে ধরো আমি যদি এখানে এগুলো মুছে দিলাম, হ্যাঁ এগুলো পড়িয়েছি তো। আচ্ছা দেখো, আমি এখানে একটা তোমার ধরো এটা আমি হচ্ছে কি করলাম, একটা সমুদ্র আঁকালাম, তো এই চারিদিকে এখানে হচ্ছে এটা তোমার দ্বীপ, এখানে গাছপালা আছে, বিভিন্ন জিনিস আছে, আর এই সব হচ্ছে চারিপাশে হচ্ছে পানি, সব পাশে হচ্ছে পানি, ঠিক আছে, সব পাশে পানি, তার মানে চারিপাশে পানি দ্বারা বেষ্টিত, চারপাশে পানি দ্বারা বেষ্টিত, এই যে মাঝখানে যে স্থলভাগ এটাকে বলা হয় দ্বীপ। সো দ্বীপ হচ্ছে তোমার প্রাকৃতিক হতে পারে কৃত্রিম, দ্বীপ দুই ধরনের, এটা প্রাকৃতিক ভাবে তোমার হচ্ছে কি বলে, প্রাকৃতিক ভাবে সহজাত ভাবে এমনি সৃষ্টি হয়, একটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেন, আরেকটা হচ্ছে কৃত্রিম দ্বীপ,
যেমন বাংলাদেশে তোমার প্রাকৃতিক দ্বীপ কোনটা রয়েছে? সেন্ট মার্টিন, ঠিক আছে, বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ। এরপর হচ্ছে তোমার কৃত্রিম দ্বীপ, যেটা হচ্ছে মানুষ তৈরি করে, আর্টিফিশিয়াল, যেমন হচ্ছে তোমার দুবাইয়ের পাম আইল্যান্ড নামে একটা দ্বীপ রয়েছে, এটা হচ্ছে কৃত্রিম দ্বীপের উদাহরণ, ঠিক আছে। সো বিষয়গুলো আসলো তাই জানালাম, কারণ অনেক সময় তোমরা সামনে অনেক পরীক্ষা দিবা, সাধারণ জ্ঞানও তোমাদের জানার প্রয়োজন আছে, তাই না? আচ্ছা যাই হোক, সো দ্বীপ হচ্ছে এটা, চারিদিকে পানি দ্বারা বেষ্টিত স্থলভাগ। এখন এখানে বলতেছে, এই যে এখানে কি বললো যে তারা তোমার দরিদ্রতার একটা নির্জন দ্বীপে বাস করছে। তার মানে এই যে চারিপাশে যে তোমার হচ্ছে এই যে সমুদ্র, ধরো চারিপাশে হচ্ছে পানি, এই পানিগুলোকে মানে বিশাল সমুদ্রটাকে তোমার হচ্ছে সুখ, সমৃদ্ধি, শান্তি, ঠিক আছে, ধন সম্পদের সাথে তুলনা করতেছে, যে এই পুরো মানে এই সাগর মানে চারিপাশে যে পানিগুলো রয়েছে বা বিশাল সমুদ্র, এখানে যারা বাস করছে এরা হচ্ছে দুনিয়ার সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে বাস করতেছে। আর মাঝখানে যে একটা ছোট দ্বীপ, একটা নির্জন দ্বীপ, এই দ্বীপে যে হচ্ছে মানে এই দ্বীপে যারা বাস করছে মানে কৃষ্ণাঙ্গ যারা, এরা হচ্ছে কি দরিদ্রতার কি কষাঘাতে জর্জরিত, তারা অপুষ্টিহীনতায় ভুগতেছে, বিভিন্ন দমন নিপীড়নে তারা হচ্ছে কি দমন নিপীড়নের শিকার হচ্ছে। তো এখানে যেটা বললো যে এই যে সমুদ্রের চারিপাশে যারা বাস করছে, এদের চারিপাশে যারা আছে এরা হচ্ছে শ্বেতাঙ্গ, এরা দুনিয়ার সকল সুখ সমৃদ্ধি নিয়ে বাস করছে। আর মাঝখানে একটা ছোট দ্বীপ, ঠিক আছে, এই দ্বীপে যারা বাস করছে এই কৃষ্ণাঙ্গরা, এরা হচ্ছে একেবারে দরিদ্রতার কষাঘাতে জর্জরিত। বিষয়টা হয় এরকম উচিত ছিল যে চারিপাশে মানে ধরো পুরো আমেরিকায় সবাই সুখ শান্তি বাস করছে, তাহলে এই যে গুটি কয়েক মানুষ এরা কেন হচ্ছে তোমার দমন নিপীড়নের শিকার হবে বা হচ্ছে দরিদ্রতার কষাঘাতে কেন জর্জরিত হবে? বিষয়টা এরকম না, এটাই হচ্ছে ডিসক্রিমিনেশন। তো মূলত ইনি এখানে এই যে দ্বীপ বলতে আর হচ্ছে তোমার সমুদ্র বলতে এখানে তিনি রূপক অর্থে বুঝিয়েছেন, ঠিক আছে। আর মানে আশা করি এটা ক্লিয়ার, তোমাদের কাছে ক্লিয়ার হলে আমাকে জানাবা, ওকে? আচ্ছা দেখো, যদি কোনো প্রশ্ন থাকে জানাবা, প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলবা, আমি হচ্ছে পরে এসে তোমাদের সে কোয়েশ্চেনের রিপ্লাই দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপর বলছি দ্য নিগ্রো, এই যে নিগ্রোরা, এই কৃষ্ণাঙ্গরা ইজ স্টিল মানে কি এখনো ল্যাঙ্গুইশিং। আচ্ছা ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ কি? ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ হচ্ছে তোমার নির্জীব, ল্যাঙ্গুইশিং মানে হচ্ছে নির্জীব, মৃত বা মরা অবস্থা, ঠিক আছে, এরকম অর্থ দেয়। সো এই যে নিগ্রো যারা ইজ স্টিল ল্যাঙ্গুইশিং, এরা হচ্ছে মানে মরা অবস্থায় পড়ে আছে এরকম, বা নির্জীব হয়ে আছে। কোথায় নির্জীব হয়ে আছে? ইন দ্য কর্নার্স মানে হচ্ছে তোমার কোন কিসের কোন? আমেরিকান সোসাইটি, আমেরিকার সমাজের একটা কোণে নিগ্রোরা তোমার হচ্ছে বা কৃষ্ণাঙ্গরা মরা অবস্থায় পড়ে আছে। আচ্ছা এই জিনিসটা দ্বারা কি বুঝলো? ধরো পুরো এই আমেরিকা, ধরো এটা আমেরিকা, পুরো আমেরিকা, তো আমেরিকার একটা কোণে এই নিগ্রোরা মরে পড়ে আছে, এদের কেউ দেখতেছে না। পুরো আমেরিকা সব সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বাস করতেছে, অধিকার নিয়ে বাস করতেছে, কিন্তু এই নিগ্রোদের কোনো অধিকার নেই, তারা একটা কোণে মরে পড়ে আছে, কিন্তু তাদের দিকে কেউ তাকাচ্ছেও না, এরকম এটাই বলছে এখানে। এবার বলছে অ্যান্ড এবং ফাইন্ডস মানে এই নিগ্রোরা ফাইন্ডস খুঁজে পায় বা খুঁজে পাচ্ছে হিমসেলফ মানে নিজেদেরকে অ্যান হিসেবে একজন এক্সাইল। দেখো এক্সাইল মানে কি? এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত ব্যক্তি। এক্সাইল মানে কি? নির্বাসিত ব্যক্তি। তো বলছে তোমার নিগ্রোরা নিজেদেরকে খুঁজে পায় কি হিসেবে? এক্সাইল, নির্বাসিত ব্যক্তি হিসেবে। ইন হিজ ওন ল্যান্ড, নিজেদের দেশে। ল্যান্ড বলতে এখানে জমি বা ভূমি বোঝায় না, এখানে দেশ বুঝিয়েছে, কান্ট্রি। বলতেছে নিগ্রোরা তাদের নিজেদের দেশেই নির্বাসিত ব্যক্তি হিসেবে নিজেদেরকে খুঁজে পাচ্ছে, বা তারা নিজেদের দেশেই নির্বাসিত ব্যক্তি মানে হয়েই বেঁচে আছে, এরকমটা। আচ্ছা নির্বাসিত ব্যক্তি মানে কি? হোয়াট ইজ মানে তোমার এক্সাইল মানে কি? নির্বাসিত ব্যক্তি মানে কি বলো? নির্বাসিত ব্যক্তি মানে জানো? মানে নির্বাসিত ব্যক্তি মানে হচ্ছে নির্বাসন মানে কি? নির্বাসন হচ্ছে যখন কোনো ব্যক্তিকে নিজের জন্মভূমি, দেশ, অঞ্চল, শহর থেকে মানে বহিষ্কার করে বাধ্যতামূলক অন্য দেশে পাঠানো হয়, তখন এটাকে নির্বাসন বলে। এখন কথা হচ্ছে নির্বাসন কেন দেওয়া হয়? নির্বাসন দেওয়া হয় ধরো কোনো ব্যক্তি রাষ্ট্রের বিপক্ষে বিদ্রোহ করেছে, তাই তাকে শাস্তি স্বরূপ তাকে হচ্ছে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হয়, জোরপূর্বক নিজের দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়, অন্য দেশে পাঠানো হয়। এরপর হচ্ছে ধরো কোনো ব্যক্তি দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ, তাই তাকে নির্বাসন দিয়ে দেওয়া হয়। অথবা কোনো বড় ধরনের অপরাধ করেছে, তাই তাকে বহিষ্কার করা হয় জোরপূর্বক। এখন কথা হচ্ছে আমি বললাম অন্য দেশে পাঠানো হয়। এখন ধরো কোনো দেশ, যে দেশে তাকে পাঠানো হবে সেই দেশ তাকে অ্যাকসেপ্ট করতেছে না, নিবে না, নিতে নাও পারে,
তাই না, নিতে নাও পারে। তো তখন তার কি হবে, তখন তাকে তৃতীয় অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বা চেষ্টা করা হবে। এখন এই যে তোমার এই পাঠানোর মানে নির্বাসন করার যে মধ্যস্থতা, এটা করা হচ্ছে তোমার UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিস। ঠিক এই যে সংস্থাটা, আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের, এটা হচ্ছে এই নির্বাসনের কাজটা করে। এখন কথা, তৃতীয় কোনো দেশে তাকে অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে কি হবে বলো? বিষয়গুলো আমি না বললে পারতাম, বাট তোমাদেরকে জানাচ্ছি, অনেক কিছু শেখার আছে দুনিয়ায়, ঠিক আছে? সো যাতে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয় যে নির্বাসন জিনিসটা কি, কেন নির্বাসন দেওয়া হয়। ধরো তৃতীয় কোনো দেশ তাকে অ্যাকসেপ্ট করতেছে না, তৃতীয় দেশ চতুর্থ দেশ কেউ তাকে অ্যাকসেপ্ট, তাহলে কি হবে, ওই লোকটা তখন বিমানবন্দরে আটকা পড়ে যাবে। ঠিক আছে, কোনো দেশ তাকে অ্যাকসেপ্ট, বিমানবন্দরে তাকে কাটিয়ে দিতে হবে। যেমন বাস্তবে এরকম একটা কাহিনী হয়েছিল তোমার, ইরানের মেহরান নাসেরি নামে একজন ব্যক্তি ছিল, তাকে কোনো দেশে অ্যাকসেপ্ট করে নাই নির্বাসিত ব্যক্তি হিসেবে। তো যার কারণে সে 18 বছর সে বিমানবন্দরেই কাটিয়ে দিয়েছিল। এবং এটা নিয়ে একটা ফিল্মও রয়েছে, মুভি রয়েছে, চলচ্চিত্র রয়েছে, নাম হচ্ছে দ্য টার্মিনাল। তোমরা চাইলে দেখতে পারো, এটা গুগলে পাবা, এখানে ইউটিউবে পাইতে পারো। সো এটাই হচ্ছে মূলত নির্বাসন। তো এখন এই যে নিগ্রোরা হচ্ছে আমেরিকা তাদেরও দেশ, বাট তারা নিজেদের দেশেই মনে হচ্ছে যেন নির্বাসিত ব্যক্তির মতো রয়েছে। ঠিক আছে, কোনো অধিকার নেই, তারপর হচ্ছে সবসময় হচ্ছে হিংসা বিদ্বেষ, তারপর হচ্ছে বর্ণবাদের যে কুফল যেগুলো, এগুলো শেখার হচ্ছে, এটাই বলছে এখানে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবা, আমি বুঝিয়ে দিব। ওকে, কোনো ধরনের কোশ্চেন থাকলে বুঝিয়ে দিব আমি। সো কোশ্চেন থাকলে করবা। আচ্ছা, আর ক্লাসে যারা জয়েন করেছো একটু শেয়ার করে দিও ক্লাসটা, একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও। আচ্ছা, এবার বলছে যে সো সুতরাং উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি টুডে, আজকে আমরা এখানে এসেছি টু ড্রামাটাইজ মানে কি, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। দেখো টু প্লাস যখন ভার্ব হবে তখন বাংলায় অর্থ হয় করতে, হতে, যেতে, এরকম অর্থ হয়। ঠিক আছে, একটা উদ্দেশ্য বোঝায় আর কি, একটা উদ্দেশ্য বোঝায়। সো ড্রামাটাইজ, আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে, টু ড্রামাটাইজ আর শেমফুল। ড্রামাটাইজ মানে হচ্ছে নাটকীয় ভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে একটা ভার্ব। ড্রামা মানে নাটক, এটার ভার্ব হচ্ছে ড্রামাটাইজ। ঠিক আছে, নাটকীয় ভাবে উপস্থাপন করতে, কি উপস্থাপন করতে, আর শেমফুল মানে লজ্জাজনক কন্ডিশন মানে অবস্থা। এই যে লজ্জাজনক একটা অবস্থা আমেরিকায়, এই লজ্জাজনক অবস্থা ড্রামাটাইজ করতে বা নাটকীয়ভাবে তুলে ধরতে আমরা আজকে এখানে এসেছি। নাটকীয়ভাবে তুলে ধরা মানে কি, নাটক করা, বিষয়টা এরকম। নাটকীয়ভাবে তুলে ধরা মানে হচ্ছে এমনভাবে বিষয়টা উপস্থাপন করা যাতে এটা মানুষের দৃষ্টিগোচর হয়, দৃষ্টি আকর্ষিত হয় এবং মানুষ এটার গুরুত্ব বুঝতে পারে, এটাকে বলা হয় ড্রামাটাইজ করা। ওকে, তো বলতেছে আজকে আমরা এখানে এসেছি একটা লজ্জাজনক অবস্থা ড্রামাটাইজ করতে বা তুলে ধরতে। ঠিক আছে, বুঝতে পারছো? আর যারা ক্লাসে লেট করে জয়েন করতেছো তারা অবশ্যই শুরু থেকে ক্লাসটা দেখবা, কারণ এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে সংযুক্ত, কানেক্টেড। সো তুমি মাঝখান থেকে এসে করলেও ক্লাসটা বুঝতে পারবা, নো প্রবলেম। বুঝতে পারবা না এরকম না, বাট শুরু থেকে ক্লাসটা দেখে নেবা। আচ্ছা, এরপরে কি বলতেছে, এরপরে বলছে I say to you, আমি বলি to you, আমি তোমাদেরকে বলি বা বলছি টুডে আজকে, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা। বলতেছে আমি আজকে তোমাদেরকে বলি, মাই ফ্রেন্ড আমার বন্ধুরা। কি বলছে, সো সুতরাং, ইভেন দো মানে এমনকি যদিও, ইভেন মানে এমনকি, দো মানে যদিও, এমনকি যদিও, আমরা ফেস মানে মুখোমুখি হই বা আমরা সম্মুখীন হই, কিসের সম্মুখীন হই, দ্য ডিফিকাল্টিস মানে প্রবলেম, সমস্যার। বলতেছে এমনকি যদিও আজকে আমরা সমস্যার সম্মুখীন হই অফ টুডে, আজকের মানে ডিফিকাল্টিস অফ টুডে, আজকের সমস্যা, অ্যান্ড টুমরো আগামীকালকের সমস্যা। বলতেছে যদিও, বলতেছে যে উনি বলতেছে যে আমার বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বলি শোনো, যে এমনকি যদিও আমরা আজকের এবং আগামীকালের সমস্যার সম্মুখীন হই। বিষয়টাকে মানে আজকে যে দিনে তিনি ভাষণটা দিচ্ছেন সেদিনও তো তারা হচ্ছে বৈষম্যের শিকার, তাই না? এবং টুমরো বলতে ফিউচারের কথা বলেছে, এবং ভবিষ্যতে আমরা যে সমস্যা বা বৈষম্যের সম্মুখীন হই,
যদি এমনকি যদি আমরা সমস্যার সম্মুখীন আজকে এবং আগামীকাল, আজকে এবং ভবিষ্যতেও যদি আমরা সমস্যার সম্মুখীন হই, আই স্টিল হ্যাভ, স্টিল মানে এখনো হ্যাভ আছে, আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার এখনো একটা স্বপ্ন আছে। বুঝছো, আমি যতই বৈষম্য শিকার হই না কোনো, আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি, সেটা হচ্ছে বলে দিবে। ঠিক আছে, সেটা বলবে, কি বলবে। আচ্ছা, এখানে তো বাক্যটা শেষ, তাই না? তো আমরা একবার একটু অর্থ করি, যদি একবার করেছি। বলছে যে বন্ধুরা আমি তোমাদেরকে আজকে বলি, এমনকি যদিও আমরা আজকে এবং ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হই, তবুও আমার একটা স্বপ্ন আছে। ঠিক আছে, ওকে। দুষ্টু বোনের মিষ্টি ভাই, ওরে ঠেলা, নাম কি রে ভাই তোমাদের, দুষ্টু বোনের মিষ্টি ভাই। আচ্ছা ভাইয়া, ইংরেজি পত্রের প্যাসেজ গুলো কি ফ্রি করাবেন? না, সবগুলো প্যাসেজ তো করানো সম্ভব হবে না, কারণ আমাকে পেইড বেসে ক্লাস নিতে হবে। সো তোমরা যারা হচ্ছে মানে ইংলিশ কোর্সে ভর্তি হইতে চাও, আর ইংলিশ, আমার 2টা কোর্স এসেছে, ইংলিশ ফার্স্ট পেপার A to Z 3.0, আর একটা হচ্ছে 0 to 4 ইংলিশ সেকেন্ড পেপার কোর্স। সো যারা ইংলিশ ফার্স্ট পেপার বইটাকে একদম মনে করো ধ্বংস করে দিতে চাও, মানে অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং একাডেমিকের 2টা একসাথে পড়তে চাও, ঠিক আছে, একদম ক্লিয়ারলি পড়তে চাও, তারা হচ্ছে এই কোর্সে ভর্তি হতে পারো। একদম মনে করো যে এরকম যেভাবে পড়াচ্ছি এভাবে তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে নোটশিট থাকবে, 100 মার্কস ফুল শেষ করিয়ে দেওয়া হবে তোমাদের। ওকে, 100 মার্কস ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কস সব শেষ করে দেওয়া একদম ভেঙে ভেঙে, এবং অ্যাডমিশনে কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো পড়িয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর সেকেন্ড পেপারে 0, তুমি যদি ইংলিশে 0 হও তাও তুমি ইংলিশ সেকেন্ড পেপারে A+ তুলতে পারবে ইনশাল্লাহ। আর ফার্স্ট পেপারে তোমার যদি ইংলিশে সমস্যা থাকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা কোর্স করলে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। আর ফ্রি ক্লাসগুলো মাঝে মধ্যে নেওয়া হবে, কারণ পেইড বাসে মানে অতিরিক্ত ক্লাস নিতে হয়, প্রতিদিনই ক্লাস নিতে হয়, যার কারণে আর ফ্রি ক্লাসগুলো এভাবে নেওয়া সম্ভব হবে না। সো যারা ভর্তি হওনি তারা ভর্তি হয়ে যেতে পারো ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারের কোর্সে। পাশাপাশি আমাদের আইসিটি কোর্স রয়েছে, বাংলা কোর্স রয়েছে, রিয়া ম্যাম নেন, আর তারেক ভাইয়া তোমাদের ঢাবির, উনি হচ্ছে এই ক্লাসটা নেন। সো তোমরা ভর্তি হয়ে যেতে পারো EBI বাংলা, ইংলিশ এন্ড আইসিটি। ঠিক আছে, একটু মার্কেটিং করে দিলাম। যারা অনেকে জানো না যে আমাদের কোর্স আছে, তারা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, নিজেদের ফ্রেন্ডদেরকেও রেকমেন্ড করতে পারো। আচ্ছা, এরপরে বলছে যে কি, ইটস আ ড্রিম, বলছে তার যে স্বপ্নটা আছে, বলতেছে ইটস আ ড্রিম, এটা হচ্ছে একটা স্বপ্ন, ডিপলি এই যে ডিপ শব্দটা কি, ডিপ শব্দটা আগে কিন্তু পড়িয়েছি, শুরুর দিকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়িয়েছি, শুরুর থেকে ক্লাসটা অবশ্যই দেখে নেবা, ঠিক আছে, না হলে অনেক কিছু মিস করে ফেলবা। ঠিক আছে, তো এই যে ডিপটা হচ্ছে কি, ডিপটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। ডিপ মানে কি, গভীর। সো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, তার মানে এটা নিশ্চিতভাবে অ্যাডভার্ব, আগেও পড়িয়েছি। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হবে নিশ্চিতভাবে অ্যাডভার্ব, কোনো সন্দেহ নেই। নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে নিশ্চিতভাবে অ্যাডজেক্টিভ। তো বলছি ইটস আ ড্রিম, এটা হচ্ছে একটা স্বপ্ন, যেটা দেখো এখন একটা তোমাদের অর্থ, তোমরা তো নিজেরা অর্থ করবা পরবর্তীতে, আমি অর্থ একরকম করে দিলাম হবে না, পরবর্তীতে তুমি নিজে অর্থ করবা, তখন তুমি এই ধরনের সমস্যার ফিল করবা। তাই আমি একদম সবকিছু ভেঙে ভেঙে পড়াবো। দেখো এখানে এই যে তুমি যদি কোনো একটা, ধরো এখানে ভার্ব একটা রয়েছে, তাই না, এরপরে কি একটা শব্দ, এরপরে হঠাৎ করে এখানে ভার্বের 3 নং ফর্ম, রোটেট মানে কি, এটা ভার্বের 3 নং ফর্ম। তুমি যদি কখনো নর্মালি সেন্টেন্সের মাঝখানে কোনো একটা শব্দের পরেই ভার্বের 3 নং ফর্ম দেখো, তাহলে তুমি মনে করবা এখানে তোমার উজ্জ আছে দ্যাট ইজ, কি আছে, দ্যাট ইজ, বা আরো হতে পারে, এখানে দ্যাট ইজ উজ্জ রয়েছে। ঠিক আছে, দ্যাট ইজ উজ্জ রয়েছে, কারণ ভার্বের 3 নং ফর্ম আসতে পারে না সরাসরি। ভার্বের 3 নং ফর্ম হতে গেলে অবশ্যই তার পূর্বে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতে হবে। ঠিক আছে, যদি থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু হঠাৎ করে তুমি ভার্বের 3 নং ফর্ম দেখো, মানে এখানে দ্যাট ইজ রয়েছে, তাহলে অর্থটা কেমন হবে, ইটস আ ড্রিম, এটা হচ্ছে একটা স্বপ্ন, ডিপলি গভীরভাবে, মানে এটা একটা স্বপ্ন, দ্যাট ইজ রুটেড। আচ্ছা, রুট এটা হচ্ছে ভার্ব, মানে শেকড় গাড়া, বা এখানে অর্থ হবে প্রথিত, মানে শেকড় মাটির নিচে গাড়া, এটাকে বলা হয় রুট। ওকে, সো ইটস আ ড্রিম, এটা হচ্ছে একটা স্বপ্ন, ডিপলি, দ্যাট ইজ ডিপলি রুটেড, যেটা হচ্ছে তোমার গভীরভাবে প্রথিত বা শিকড় গেড়ে আছে। কোথায় গেড়ে আছে, ইন দি আমেরিকান ড্রিম, আমেরিকার স্বপ্নের মধ্যে। বলছে এটা এমন একটা স্বপ্ন যেটা আমেরিকার স্বপ্নের মধ্যে কি শিকড় গেড়ে আছে বা প্রথিত। মানে বিষয়টা কি, আমেরিকা যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষের তো কিছু না কিছু স্বপ্ন রয়েছে, তাই না? আমেরিকা একটা নেশন, একটা জাতি হিসেবে এটার একটা স্বপ্ন রয়েছে। তো আমেরিকা যত স্বপ্ন রয়েছে, এই স্বপ্নের ভিতরেও তার স্বপ্নটা হচ্ছে অন্যতম। এটা তিনি বুঝিয়েছেন যে আমেরিকায় যত স্বপ্ন রয়েছে, এই স্বপ্নের ভিতরেও আমার স্বপ্নটা গেড়ে আছে আমেরিকার মাটিতে বা আমেরিকার ভূমিতে। এটা উনি বলতেছেন, ইটস আ ড্রিম ডিপলি, দ্যাট ইজ ডিপলি রুটেড ইন দি আমেরিকান ড্রিম। আমেরিকার স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা গভীরভাবে প্রথিত বা হচ্ছে তোমার প্রথিত। এখন
আমাদের এই যে অংশটা পড়ানো শেষ। ঠিক আছে, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার একাডেমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এটাকে একদম ভেঙে চুরে ফেলতে হবে। আর সামনে আশা করি তোমাদের অবশ্যই সবার সামনে বই আছে, বইপত্রে আমি যেভাবে বলছি নোট করে ফেলবা। শিট যদি মানে যারা কোর্সের স্টুডেন্ট নাও, শিট পেতে চাইলে একটু কষ্ট করতে হবে, ক্লাসটা শেয়ার করে দিতে হবে, বন্ধুদের মেনশন করে দিতে হবে, শিটটা পেয়ে যাবা। প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম বাংলা অর্থ সহ দেওয়া আছে, আমি তোমাদের দেখিয়েছি। ওকে, আর এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই একটু ক্লিয়ার লিখে জানাও। যতজন ক্লাস করছো সবাই একটু জানাও, মানে যারা ক্লাস করছো সবাই একটু ক্লিয়ার লিখে জানাও। আর যদি কারোর কাছে আনক্লিয়ার থেকে থাকে সেও আমাকে বলো, ভাই আমি এটা বুঝতে পারি না, আমাকে একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, একজন স্টুডেন্ট যদি এরকম থাকে যে বুঝতে পারে না, তাহলে আমি সামনে আগাবো না। ওকে, সো একটু জানিয়ে দাও, আর আমরা সামনের দিকে নর্মালি আগাবো। ঠিক আছে, তোমাদের কমেন্টগুলো একটু পড়ি। হ্যাঁ, সাদিক আহমেদ ভালো হয়েছে নি, আচ্ছা কি হয়েছে বুঝি নাই। আইসিটি ক্লাস, আচ্ছা কোর্স একটাও শুরু হয় নাই। কোর্স হচ্ছে তোমার 1 জুলাই থেকে শুরু হবে। ঠিক আছে, মানে ইংলিশ ওই দিনকে আমি ওরিয়েন্টেশন ক্লাস নেব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা ব্যাচের একসাথে ওরিয়েন্টেশন ক্লাস হবে, এবং এর পরবর্তীতে বাংলা আইসিটি সব ক্লাসগুলোই শুরু হয়ে যাবে। তোমাদের যারা ভর্তি হয়েছে অলরেডি আমি জানি অনেকে ভর্তি হচ্ছে, তাদের হচ্ছে গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে, ক্লাসগুলোও শুরু হয়ে যাবে। ঠিক আছে, নদী চৌধুরী তো প্রচুর ক্লাস করে। নদী চৌধুরী কিন্তু আমার 26 এর A to Z 2.0 ব্যাচের স্টুডেন্ট, তাও সে প্রতিটা ক্লাস করে, কোনো ক্লাস মিস দেয় না। ঠিক আছে, দ্যাটস রিয়েলি ব্রিলিয়ান্ট অফ হার। আচ্ছা, ওকে, সো কোনো কোয়েশ্চেন ক্লিয়ার? আচ্ছা, দুষ্টু বোনের মিষ্টি ভাইয়ের ক্লিয়ার, লামিয়া ইসলামের ক্লিয়ার। এরপর হচ্ছে তোমার আর কে মাহমুদ, লোনলিটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? হ্যাঁ, এটা তুমি দেখো, আইল্যান্ড কি বলো? আইল্যান্ড নাউন, দ্বীপ এটা হচ্ছে একটা নাউন। সো নাউনের আগে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ, আগেও তো বুঝালাম। দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। তিনটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। চারটা থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। মারিয়া ফ্রোজ সালাম আলাইকুম। এরপর হচ্ছে তোমার সম্রাট মাহমুদের ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ফারহানা তাসনিমের ক্লাসটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে এবার সামনের দিকে আগাই। যাদের ইংলিশ প্যাসেজ বুঝতে সমস্যা হয় তারা কোর্সে ভর্তি হয়ে যাও, একদম কোনো ধরনের প্যাসেজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। এই যে কোর্সের বিজ্ঞাপন যেটা দিলাম ওইটা এখানে আছে, প্রত্যেকটা কোর্সে তুমি আলাদাভাবে ভর্তি হতে পারবা, প্রত্যেকটা টিচারই ভালো পড়ায়। ঠিক আছে, আমি কেমন পড়ে আমি জানি না, আই ডোন্ট নো, বাট অন্য দুজন টিচার খুব ভালো পড়ে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সামনের দিকে আগাই। আর প্যাসেজ ইংলিশ কেন্দ্রিক কোনো সমস্যা থাকলে চোখ বুঝে ভর্তি হয়ে যেতে পারো, তোমার আফসোস করতে হবে না। জীবনে কোর্স করবা একটাই, ঠিক আছে, বারবার টাকা খরচ করার দরকার, একটাই কোর্স করবা, শেষ, 2টা বছর শেষ একেবারে। বারবার কোর্স কেনার কোনো দরকার আছে? ভালো টিচার দেখে একটা কোর্স করে নিবা, শেষ। আচ্ছা, এরপর দেখো, আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট ডে অন ডে একদিন, ঠিক আছে, অন ডে একদিন, দিস নেশন এই জাতি, মানে এই আমেরিকান যে জাতি, এই জাতি উইল রাইজ আপ। দেখো, রাইজ আপ মানে কি? রাইজ আপ মানে জেগে ওঠা। রাইজ আপ মানে কি? জেগে ওঠা। বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই জাতি, আমেরিকা যে জাতি, এই জাতিটা জেগে উঠবে। ঠিক আছে, অ্যান্ড লিভ আউট। আচ্ছা, লিভ আউট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে বাস করা। ঠিক আছে, কোনো কিছু নিয়ে বেঁচে থাকা, বাস করা বলছে, এবং তারা বেঁচে থাকবে বা বাস করবে কি নিয়ে বাস করবে? দ্যাট ট্রু মানে সত্য, আর মিনিং মানে হচ্ছে অর্থ, সত্য অর্থ নিয়ে, ট্রু মিনিং নিয়ে তারা বাস করবে। কিসের? অফ ইটস ক্রিড। ক্রিড মানে কি? ক্রিড শব্দের অনেক অর্থ রয়েছে, ধর্ম, মতাদর্শ। ঠিক আছে, এখানে আমরা মতাদর্শ অর্থ করবো। বলতেছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে এই জাতি একদিন জেগে উঠবে, এবং তার এই জাতি, হ্যাঁ, ইটস মানে কি? ইটস মানে এখানে কি বুঝিয়েছে? ইটস বলতে এখানে এই নেশনকে বুঝিয়েছে। এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, পজিটিভ প্রোনাউন, মাই, হার, হিজ, দেয়ার, আওয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। ইটসটা হচ্ছে নর্মালি তোমার প্রাণী এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তো বলতেছে যে স্বপ্ন রয়েছে যে এই জাতি একদিন জেগে উঠবে, এবং মতাদর্শে, তাদের যে মতাদর্শ রয়েছে সেই মতাদর্শের সত্য অর্থ নিয়ে তারা বেঁচে থাকবে, বাস করবে। এখন কথা হচ্ছে সেই ট্রু মিনিংটা কি? সেই সত্য অর্থটা কি? সেই সত্য অর্থটা কি? এই যে এই তোমার এইখানে ইনভার্টেড কমার ভিতরে দেওয়া রয়েছে। ইনভার্টেড কমার ভিতরে কি দেওয়া হয় বলো তো? কোনো একটা বইয়ের, ভাষণের, বা হচ্ছে তোমার নর্মালি কোনো একটা বই, আর্টিকেল, প্যাসেজ, ভাষণের যখন একটা লাইন উদ্ধৃত করা হয়, তুলে ধরা হয়, তখন সেটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া হয়। এটা অবশ্য আমি 25 ব্যাচের কোর্সে পড়িয়েছি, পাংচুয়েশনের নিয়ম, একদম পাংচুয়েশনের ক্লাস। অবশ্য তোমরা সেকেন্ড পেপারে আমি পড়াবো তোমাদের, একদম সহজ ক্লাস আর কি, জাস্ট পাস ইজিলি পাওয়া যায়। এখন কথা হচ্ছে সেই মতাদর্শের সত্য মিনিংটা কি? এই যেখানে বলতে সেটা জিনিসটা কি? উই হোল্ড
আচ্ছা এটা একটু বোঝাই, আগে অর্থটা করি। বলছে উই হোল্ড, আমরা ধারণ করি, দিস ট্রুথস, এই সমস্ত সত্যগুলোকে, আমরা এই সমস্ত সত্যগুলোকে ধারণ করি, টু বি, এখানে অ্যাজ হিসেবে এসেছে, এটার অর্থ হিসেবে, হিসেবে বলছে আমরা এই সমস্ত সত্যগুলোকে ধারণ করি হিসেবে, কি হিসেবে? সেলফ এভিডেন্ট। সেলফ এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, ঠিক আছে, সুস্পষ্ট। বলতেছে আমরা এই ধরনের এই সত্যগুলোকে সুস্পষ্টভাবে, টু বি সেলফ এভিডেন্ট, সুস্পষ্টভাবে ধারণ করি, ঠিক আছে। দ্যাট, যে অল মেন, সমস্ত মানুষ, আর ক্রিয়েটেড, বিভার প্লাস V3 মানে প্যাসিভে রয়েছে, অল মেন আর ক্রিয়েট, সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে ইকুয়াল, সমানভাবে সৃষ্টি করা হয়েছে। মানে বিষয়গুলো কি বললো, যে আমরা এটা বিশ্বাস করি, এই সত্যটাকে আমরা ধারণ করি যে সমস্ত মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। এখন এই যে এই যে লাইনটা, এটা কিসের, এখানে কোথা থেকে উদ্ধৃত করেছে, বা এই মতাদর্শটা কোথা থেকে আসলো, এই মতাদর্শটা কোথা থেকে আসলো একটু বলো তো তোমরা। অনেকে জানো না, কোনো বইপত্রে পাবা না, মানে আমি অনেক তথ্য তোমাদেরকে দিব যেটা তোমাদের কোনো বইপত্রে পাবা না, আই গ্যারান্টি, ঠিক আছে, কোনো বইপত্রে পাবে না, ইভেন টিচারও অনেক সময় পড়াবে না। তো দেখো এটা হচ্ছে 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রে, ডিক্লারেশন অফ কি বলে, ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা, ঠিক আছে, আমেরিকার স্বাধীনতার যে ঘোষণাপত্রের ওই লাইন, ঘোষণাপত্রে আর ওই আর্টিকেল থেকে এই লাইনটা তুলে ধরা হয়েছে এখানে। মানে আমেরিকা যখন স্বাধীন হলো, তো আমেরিকার যখন ওই সময় নেতারা ছিল, নেতারা মিলে একটা ঘোষণাপত্র লিখলো আমেরিকার, ঠিক আছে। ওই ঘোষণাপত্রে অনেকগুলো লাইন ছিল, অনেক বিষয় তুলে ধরা ছিল, সেখান থেকে একটা লাইন এখানে দেওয়া হয়েছে। বা মার্টিন লুথার কিং বলেছে যে, মার্টিন লুথার কিং বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই জাতি জেগে উঠবে, মানে জেগে উঠবে, এবং তারা তাদের ধর্মের, তাদের মতাদর্শের সঠিক ট্রু মিনিং নিয়ে বেঁচে থাকবে। সেই মিনিং জিনিসটা কি? মিনিংটা হচ্ছে এই যে স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল যে আমরা আমেরিকা স্বাধীনতা করার পরে তারা বলল যে আমরা এই সত্যকে ধারণ করি যে প্রত্যেকটা মানুষ সমান। তাহলে আমেরিকা স্বাধীন হওয়ার পরেই প্রত্যেকটা মানুষকে স্বাধীন করে দেওয়া হয়েছিল, বাট স্বাধীনতার অনেক বছর পূর্বে আমেরিকায় এই যে বৈষম্য তৈরি হলো কৃষ্ণাঙ্গদের সাথে শ্বেতাঙ্গদের, ঠিক আছে। ওরা কালো চামড়ার মানুষ বলে ওদের সাথে বৈষম্য করতে হবে, ওদের উপর তোমার নির্যাতনে মানে কি বলে স্টিম রোলার চালাতে হবে, দমন নিপীড়নের শিকার করতে হবে ওদেরকে, এরকম কাইন্ড অফ। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই লাইনটা বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা 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 কমেন্ট করেছে এখানে, ইংলিশ, শুধু ইংলিশ নিলে 1100 টাকা, শুধু ইংলিশ নিলে 1100 টাকা, নর্মালি 1200 টাকা, এটা মনে হয় এখনো তোমার ডিসকাউন্টটা চলতেছে তাই 1100, আর তিনটা নিলে হচ্ছে 1700 টাকা। আর হচ্ছে তোমার বাংলা এবং শুধু ইংরেজি নিলে তোমার হচ্ছে পড়বে কত টাকা পড়বে? আচ্ছা বাংলার ইংলিশটা কত আমার তো খেয়াল নেই, তুমি একটু পেজে নক দিও, ঠিক আছে, একটু পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিও, আমার মনে পড়ছে না কত টাকা। নর্মালি ইংলিশটা হচ্ছে 1100 টাকা, সম্ভবত 1400 টাকা বা 1500 টাকা এরকম হবে। আচ্ছা এরপরে দেখো এখানে বলছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট, যে আমার একটা স্বপ্ন আছে যে অন ডে, একদিন, অন দ্য রেড হিলস, আচ্ছা হিল মানে হচ্ছে ছোট পর্বত, যেগুলো ছোট পাহাড় এগুলোকে হিল বলা হয়, আর বড় পাহাড়কে বলা হয় মাউন্টেন, এখানে আছে শব্দগুলো। সো বলছে আমার একটা স্বপ্ন হচ্ছে যে একদিন অন দ্য রেড হিলস, মানে লাল পাহাড়ের উপরে, কিসের লাল পাহাড়? অফ জর্জিয়া লাল পাহাড়ের উপরে। আচ্ছা এই যে জর্জিয়া একটা হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য, তো এই অঙ্গরাজ্যে তোমার মানে নর্মালি যেটা হয়, জর্জিয়া যে অঙ্গরাজ্য, এই অঞ্চলের মাটিগুলো হচ্ছে লাল, তো এই অঞ্চলের যে পাহাড়গুলো আছে দূর থেকে একদম লাল টকটকে মনে হয়, ঠিক আছে, লাল মনে হয়, তাই বলতেছে এই যে লাল পাহাড় রয়েছে জর্জিয়া, লাল পাহাড় থেকে একদিন আচ্ছা দ্য সন্স মানে পুত্ররা বা সন্তানেরা, ঠিক আছে, অফ ফর্মার মানে সাবেক, যারা আগে চলে গিয়েছে, তো সাবেক স্লেভস মানে কৃতদাস, মানে সাবেক কৃতদাসের সন্তানেরা, এন্ড দ্য সন্স মানে হচ্ছে সন্তানেরা অফ ফর্মার স্লেভ ওনার মানে মালিক। তো বলতেছে যে তোমার সাবেক কৃতদাসের মালিকের সন্তানেরা, মানে বিষয়টা হচ্ছে
আমেরিকায় তো হচ্ছে তোমার বর্ণ বৈষম্য ছিল, আমেরিকায় তোমার কিন্তু দাস প্রথা ছিল, ঠিক আছে, দাস বাজারে বিক্রি করা হতো, নর্মালি কৃষ্ণাঙ্গরা ছিল হচ্ছে দাস। তো দাস 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 হচ্ছে তোমার হচ্ছে সরি কৃষ্ণাঙ্গরা দাস ছিল, আর এদের মালিক যারা তারা হচ্ছে তোমার কি ছিল, শ্বেতাঙ্গ ছিল। তো এটা ছিল আগে আগে, এখন তো তার সন্তানেরা, মানে যখন তিনি ভাষণ দিচ্ছেন তখন তার সন্তানেরা বেঁচে আছে, এবং তাদের পূর্বপুরুষ পিতামাতা যারা দাস ছিল তারা সবাই মারা গেছে। তো এখন বলতেছে যে এই জর্জিয়ার বলতেছে দ্য সন্স অফ দ্য ফর্মার স্লেভস, কৃতদাস তোমার হচ্ছে কৃতদাসের মালিকের সন্তানেরা, সাবেক সাবেক কৃতদাসের মালিকের সন্তানেরা এবং কৃতদাসের সন্তানেরা, দেখো উইল হবে, উইল বি able to মানে সক্ষম হয়, will be able to তারা সক্ষম হবে, sit down মানে বসা, sit down মানে কি বসা, together মানে একত্রিত ভাবে, অ্যাডভার্ব এটা, ঠিক আছে, will be able to sit down together তারা একত্রিত ভাবে বসতে সক্ষম হবে, at the table মানে টেবিলে, of brotherhood মানে ভ্রাতৃত্বের, ঠিক আছে, ভ্রাতৃত্বের টেবিলে বসতে সক্ষম হবে। তাহলে এখানে কি অর্থটা বলতেছে এই যে কৃতদাস যারা ছিল এবং এই কৃতদাসের যে সন্তানেরা এখন বেঁচে আছে এবং কৃতদাসের মালিকের যে সন্তানেরা এখন বর্তমানে আমেরিকায় আছে, তাদের ভিতরে কোনো ধরনের বৈষম্য থাকবে না, তারা ভাই ভাইয়ের মতো বাস করবে এখানে, ভ্রাতৃত্বের টেবিলে তারা একে অপরের সাথে আলোচনা করবে, যেখানে শুধু ভালোবাসা থাকবে, কোনো বৈষম্য থাকবে না, দমন থাকবে না, নিপীড়ন থাকবে না, কিচ্ছু থাকবে না, ঠিক আছে, শুধু ভালোবাসার সুর ধ্বনিত হবে। এটা এখানে বলছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে জর্জিয়া অঙ্গরাজ্যের লাল পাহাড়ের উপরে সাবেক কৃতদাস এর সন্তানেরা এবং কৃতদাসের মালিকের সন্তানেরা একত্রিতভাবে ভ্রাতৃত্বের টেবিলে বসতে সক্ষম হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে একদিন, ইভেন এমনকি, দ্য স্টেট, এই স্টেট মানে হচ্ছে রাজ্য, দ্য স্টেট অফ মিসিসিপি রাজ্য, বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে এমনকি মিসিসিপি রাজ্যে। এখন এখানে একটা জিনিস তোমরা দেখো, এইটা দেখো, এখানে একটা কমা রয়েছে না, কমা, এখানে একটা কমা, আরেকটা কমা এখানে রয়েছে, এই যে এখানে একটা কমা রয়েছে। তো দুইটা কমার মাঝখানে যেটা থাকে একটা সেন্টেন্স, পুরোটা সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে ফুল স্টপ মানে সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে। তার মানে দুইটা কমার মাঝখানে যেটা থাকে, দুইটা কমা, এই একটা কমা একটা, দুইটা কমার মাঝখানে যেটা থাকে, এটা ইংলিশ গ্রামারে বলা হয় অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, এটা ইংলিশ সেকেন্ড পেপারে মডিফায়ারে তোমাদের রয়েছে, মডিফায়ার ক্লাসে পড়িয়েছি। তো অ্যাপোজিটিভের কাজ কি? অ্যাপোজিটিভের কাজ হচ্ছে, ধরো নাউন নরমাল হচ্ছে নাউন প্লাস নাউন, সো দ্বিতীয় যে নাউনটা থাকবে এটা প্রথম নাউন সম্পর্কে পরিচয় করিয়ে দিবে, কোন একটা অতিরিক্ত তথ্য দিবে, বা হচ্ছে এটাই ধরো অতিরিক্ত কোনো তথ্য দিবে বা পরিচয় করিয়ে দেবে বা কিছু একটা বলবে। ওকে, এখন এই যে মিসিসিপি, তার মানে এইখানে যে পুরো লাইনটা রয়েছে দুইটা কমার মাঝখানে, এই লাইনটা দ্বারা এই মিসিসিপি রাজ্যের পরিচয় দেওয়া হচ্ছে বা মিসিসিপি রাজ্য সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে। সেটা কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বলতেছে এই যে মিসিসিপি রাজ্য, এটা হচ্ছে আ স্টেট, একটা রাষ্ট্র, সোয়েলটার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দগ্ধ হওয়া, জর্জরিত হওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার পুড়ে যাওয়া, এরকম। সো সোয়েলটার স্টেট, এটা হচ্ছে একটা রাষ্ট্র, সোয়েলটারিং মানে এটা হচ্ছে তোমার দগ্ধ হয়ে আছে বা জর্জরিত। ঠিক আছে, উইথ দ্য হিট মানে হচ্ছে তাপ। ঠিক আছে, তাপ অফ ইনজাস্টিস, অন্যায় অবিচার, বলতেছে অন্যায় এবং অবিচারের তাপ দ্বারা জর্জরিত। মানে এই মিসিসিপি রাজ্যের পরিচয় কি? মিসিসিপি রাজ্য হচ্ছে তোমার অন্যায় অবিচারের যে তাপ রয়েছে সেটা দ্বারা জর্জরিত, দগ্ধ হয়ে আছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে, এরকম একটা। ঠিক আছে, কোনো জিনিস দগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যাওয়া মানে কি ওই জিনিসটা নাই, খুবই জঘন্য অবস্থা। তো বলতেছে এই যে অন্যায় অবিচারে এটা হচ্ছে এই মিসিসিপি রাজ্যটা জর্জরিত। এরপরে কি সোয়েল ট্রেনিং, আর এই যে আরো একটা পরিচয় দিচ্ছে, এই কমা দুইটা কমার মাঝখানে, তার মানে এটাও হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ইন অ্যাপোজিশন। তো এখানে বলছে যে সোয়েল ট্রেনিং এটা জর্জরিত উইথ দ্য হিট, তাপে অফ অপারেশন, নির্যাতনের। বলতেছে মিসিসিপি রাজ্য এটা হচ্ছে এমন একটা রাষ্ট্র যেটা নির্যাতন এবং অন্যায় অবিচারের তাপে জর্জরিত। এটা হচ্ছে পরিচয়। এখন আমরা যখন বাংলা অর্থ করব, কি করব? বাংলা যখন অর্থ করব তখন হচ্ছে আমরা এই অ্যাপোজিটিভ যে অংশটা, এই অংশটাকে মেন অর্থের ভিতরে আনবো না। মানে তুমি যখন অর্থ করবে আর আনবা না, কারণ এটা পরিচয় দিচ্ছে মিসিসিপি রাজ্যের, পরিচয়টা তোমার না জানলেও হচ্ছে, অতিরিক্ত একটা তথ্য। সো মেন অর্থের সাথে তুমি এটা আনবা না আর কি, যখন পড়বা তাহলে তোমার অর্থ করতে সুবিধা হবে। তাহলে কি হবে অর্থটা? আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই মিসিসিপি রাজ্য উইল, এই যে এখান থেকে শুরু করবা কমার পরে, উইল বি ট্রান্সফর্ম। দেখো
উইল বি ট্রান্সফর্ম, এটা কি মডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে এটা প্যাসিভ বের হচ্ছে, তাই না? এটা রাইট ফর্ম ভার্বে পড়িয়েছি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে, যারা করো নাই ক্লাসটা ইউটিউবে পাবা। আর আগামীকালকেও তো আমার পরবার 4 দিন কিন্তু ইংলিশ ক্লাস আছে, সেডেমের ফেসবুক পেজে ফ্রি ক্লাস। তো আগামীকালকের ক্লাসে আমি হয়তো রাইট ফর্ম ভার্ব পড়াতে পারি অন্য কোনো টপিক। তো বলতেছে উইল বি ট্রান্সফর্ম, এই যে মিসিসিপি রাজ্যটা উইল বি ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া, আর ট্রান্সফর্ম ইনটু মানে হচ্ছে একটা স্থান থেকে আরেকটা স্থানে রূপান্তরিত হওয়া, একটা জায়গা থেকে বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হওয়া, ট্রান্সফর্মড ইনটু সামথিং, ট্রান্সফর্ম ইনটু সামথিং। আচ্ছা, সো উইল বি ট্রান্সফর্ম, এই মিসিসিপি রাজ্যটা রূপান্তরিত হবে ইনটু কি অ্যান ওয়েসিস মানে মরুদ্যান, মরুভূমির ভিতরে যে উদ্যান বা পানিময় এলাকা যেটা থাকে, গাছপালা হচ্ছে আবৃত যে এলাকাটা অঞ্চলটা থাকে, যে জায়গাটা থাকে সেটাকে ওয়েসিস মানে হচ্ছে তোমার মরুদ্যান। বলছে এটা মরুদ্যানে রূপান্তরিত হবে, কিসের মরুদ্যান? অফ ফ্রিডম, স্বাধীনতা, এন্ড জাস্টিস, ন্যায় বিচার এবং স্বাধীনতার মরুদ্যানে রূপান্তরিত হবে। মানে মিসিসিপি যে রাজ্যটা এখন তোমার হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের কি তাপে দগ্ধ বা জর্জরিত এই স্থান থেকে বা এই জায়গা থেকে মিসিসিপি রাজ্যটা একটা ন্যায়, তারপর হচ্ছে তোমার এখানে কি আছে, জাস্টিস আছে না? আচ্ছা, এটা হচ্ছে ন্যায়ের একটা মরুদ্যানে রূপান্তরিত হবে, ঠিক আছে? মানে যেখানে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, শুধু থাকবে ন্যায়, নীতি, সমান অধিকার, ইকুয়ালিটি, ঠিক আছে? এটা এখানে বলছে। সো এটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও এখানে, এটা বুঝতে পেরেছো কিনা? এই যে আমি এতটুকু পড়ালাম, এখানে কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও, আমি কোশ্চেন থাকলে উত্তর দিব। আচ্ছা, তাওহিদ বলছে আনসিন প্যাসেজ পড়ালে ভালো হয়। আনসিন প্যাসেজ বলতে তুমি আসলে কি বোঝাচ্ছ এটা একটু আমাকে জানাও। আনসিন প্যাসেজ মানে তোমাদের প্যাসেজটা একটাই আসে এবং সেটাই পড়াচ্ছি মূল বই থেকে, এবং এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো না কোনো পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? এমডি জাকির পড়ানো খুব পছন্দ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে লিপি খাতুন ইকুয়াল কি অ্যাডভার্ব? আচ্ছা, ইকুয়ালটা কোথায় ছিল? অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্ব, সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এটা অ্যাডভার্ব, কারণ এখানে ভার্বকে মডিফাই করতে পারে অনলি অ্যাডভার্ব। সো ইকুয়াল শব্দটা এই ভার্বটাকে মডিফাই করে সমান সৃষ্টি করা হয়েছে। কিভাবে সৃষ্টি করা হয়েছে? বাংলায় বাক্যে যখন কিভাবে দ্বারা কোশ্চেন করবা তখন অ্যাডভার্ব পেয়ে যাবা। কিভাবে দ্বারা সৃষ্টি করা হচ্ছে? সমানভাবে সৃষ্টি করা হয়েছে, সো ইটস অ্যান অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, লিপি খাতুন ক্লিয়ার? আচ্ছা, লিপি খাতুন তো কোনো ক্লাস মিস দেয় না, পেইড ব্যাচের স্টুডেন্ট, আজকেও ক্লাস করছে। ওকে, আচ্ছা, এরপরে মোহাম্মদ হৃদয় বলছে না হুসাইরা নাকি নামটা পড়তে পারতেছে না, যাই হোক বলছে ভাইয়া পড়ানোটা খুব সুন্দর হয়, প্রতিটা লাইন শব্দ ধরে ধরে ব্যাখ্যা করে। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ক্লাস করতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবা। ইংলিশ মানে আর কখনোই তোমার সমস্যা হবে না। ইংলিশ ক্লাস আমি এমনভাবে পড়াই যে তোমার একাডেমিকও কোনো প্রবলেম না হয়, ইংলিশের দুর্বলতা থাকলেও সেই উইকনেসটা যাতে কেটে যায় ধীরে ধীরে। সো অ্যাডমিশনও ভালো করবা, একাডেমিকও ভালো করবা, ঠিক আছে? বোথ, উভয় ক্ষেত্রে। আর যারা কোর্সে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যাও দ্রুত। আশা করি খুব ভালো একটা সার্ভিস তোমাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে ইংলিশের কোর্সের দেখো নর্মালি আমাদের কোর্স 3টা, বাংলা, ইংলিশ এবং আইসিটি, 3টাই কোর্স, ঠিক আছে? 3জনই খুব ভালো পড়ান, মানে 3জনই বলতে আমি কেমন পড়াই এটা আমি জানি না, তবে তোমাদের ম্যাম এবং হচ্ছে রিয়া ম্যাম এবং হচ্ছে তারেক ভাই খুব ভালো ক্লাস দেন। তোমরা ভর্তি হয়ে যেতে পারো কোর্সে। প্রত্যেকটা কোর্স তুমি আলাদাভাবেও কিনতে পারবা, ঠিক আছে? সো তুমি চাইলেই কোর্সটা কিনতে পারো। আর কোর্স কিনলে জীবনে একবারই কোর্স কিনবা, ঠিক আছে? যাতে তোমার 2টা বছর কেটে যায় আর জীবনে কখনো কোর্স করা না লাগে। সো উল্টাপাল্টা কোর্স না করে ভালো একটা কোর্স করো, জীবনে যাতে আফসোস না করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো, সম্রাট মাহমুদ পেইড ব্যাচের স্টুডেন্ট বলতেছে ভাই আপনি সেরা। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, খুশি হলাম। আচ্ছা, এরপরে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে। এইখানে যারা ক্লাস করতেছো এই অংশটা না বুঝে কেউ ক্লাস থেকে যাবে না। ইন্টারপোজিশন আর হচ্ছে নালিফিকেশন, এটা কোনো বইপত্রে পাবা না, কোথাও পাবা না, টিচারও তোমাদেরকে বোঝাবে না। সো এটা আমি বোঝাই দেবো, এটা তোমাদের প্যাসেজের পরীক্ষায় কিন্তু এটা আসে। ওকে, আচ্ছা, এবার বলছে দেখো আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে মাই 4 লিটল চিলড্রেন, আমার 4 4টা, লিটল মানে ছোট, চিলড্রেন মানে কি শিশু, আমার 4টা ছোট সন্তানেরা উইল অন ডে, একদিন উইল লিভ, ঠিক আছে? উইল লিভ, একদিন বাস করবে। লিভ মানে কি? বাস করা। আমার একটা স্বপ্ন রয়েছে যে আমার এই যে 4টা ছোট ছোট সন্তান রয়েছে এরা একদিন বাস করবে ইন আ নেশন, এমন একটা জাতির মধ্যে, ইন মধ্যে অর্থে, ইন আ নেশন এমন একটা জাতির মধ্যে,
আচ্ছা, এমন একটা জাতির মধ্যে হোয়ার যেখানে, যে জাতির মধ্যে দে উইল নট, দেখো দে তারা, এটা কি দেখো মডাল ভার্ব, দেখো মডাল ভার্ব যেগুলো আছে মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভে রয়েছে, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বে পড়েছে। সো উইল বি জাজ, এটা প্যাসিভে রয়েছে, জাজ মানে বিচার করা, জাজ করা। বলছে এমন একটা জাতির মধ্যে বাস করবে যেখানে দে উইল নট বি জাজ, তাদেরকে বিচার করা হবে না কি কি দ্বারা, বাই দ্বারা দ্য কালার মানে হচ্ছে রং, অফ দেয়ার স্কিন, তাদের স্কিন মানে কি এই যে শরীরের চামড়া, ত্বক, এই চামড়ার রং দ্বারা তাদেরকে জাজ করা হবে না, ঠিক আছে। মানে মার্টিন লুথার কিং তিনি একজন কৃষ্ণাঙ্গ, তার যে ছেলে মেয়ে আছে তারাও তো কৃষ্ণাঙ্গ, কালো চামড়ার মানুষ তো বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে আমার এই ছোট ছোট কৃষ্ণাঙ্গ ছেলে মেয়েরা এরা এমন একটা জাতির মধ্যে বাস করবে, এমন একটা জাতির মধ্যে বাস করবে যে জাতিতে তাদেরকে তাদের গায়ের রং দ্বারা বিচার করা হবে না, ঠিক আছে। দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, বাট বরং, বাট থেকে নেই বরং অর্থে, বাট বরং কি দ্বারা বিচার করা হবে, বাই দ্য কন্টেন্ট মানে হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য দ্বারা অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্রের বৈশিষ্ট্য দ্বারা তাদেরকে বিচার করা হবে। একটা মানুষের মানে বিষয়টা হচ্ছে গায়ের রং দ্বারা বিচার করা হবে। এখন যেটা যখন তিনি ভাষণটা দিচ্ছিলেন তখন গায়ের রং দ্বারাই বিচার করা হতো, ঠিক আছে। উনি বলতেছেন যে যার চরিত্র যত উন্নত সে মানুষটাও তত উন্নত হবে, অর্থাৎ তার মানুষ যার চরিত্র যত ভালো উন্নত, যার চরিত্রের বৈশিষ্ট্যগুলো যত উন্নত সে তত ভালো, এটা দ্বারা বিচার করা হবে। গায়ের চামড়া মানে চামড়ার রং বা গায়ের রং দ্বারা বিচার করা হবে না, ঠিক আছে। এটা উনি স্বপ্ন দেখছেন, বলছে আমার একটা স্বপ্ন রয়েছে। অবশ্য তোমার এই অ্যাপার্থাইড বর্ণবাদ প্রথা তোমার বিলীন হয়েছিল নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং, এছাড়া আরো যারা কৃষ্ণাঙ্গ নেতা ছিলেন তাদের আন্দোলন বা সংগ্রামের মাধ্যমে। ওকে, তো দেখো আমরা সবগুলো জানবো। লিপি খাতুন বলতেছে ইকুয়াল কি অ্যাডভার্ব, না ইকুয়াল অ্যাডভার্ব না, এটা বাক্য ইকুয়াল এসেছে তাই অ্যাডভার্ব হয়েছে, বাক্যে এসেছে তার অবস্থা ভেদে, মানে তোর পার্টস অফ স্পিচ যেটা এটা হচ্ছে বাক্যের অবস্থানের উপর ডিপেন্ড করে এটার পরিবর্তন হয়, কখন নাউন হয়, কখন অ্যাডভার্ব হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, এটা বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো বাট শব্দ হিসেবে ইকুয়াল শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু বাক্যের অবস্থানের ভিত্তিতে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে, আই থিঙ্ক লিপি খাতুনের ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, টুডে, আজকে আমার একটা স্বপ্ন রয়েছে, ভাষণে বলতেছে আই হ্যাভ আ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন রয়েছে যে অন ডে, একদিন, ডাউন, এই ডাউন শব্দটা এখানে তোমার কি বলে এমফাসাইজ করার জন্য ব্যবহৃত হয়েছে। ডাউন ইন অ্যালবামাতেই এরকম অর্থ হবে, একটা ই প্রত্যয় যুক্ত হবে অর্থের শেষে, যে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই আলবামাতেই, হ্যাঁ। এবার দেখো এখানে একটা কমা রয়েছে, এখানে একটা কমা রয়েছে, আবার এই কমা আর হচ্ছে এখানে একটা কমা রয়েছে। নর্মালি সেন্টেন্সটা কোথায় শেষ, দেখো সেন্টেন্সটা তোমার শেষ হচ্ছে এখানে, তাহলে একটা সেন্টেন্সের ভিতরে তুমি যখন দুইটা কমা দেখবা, দুইটা কমার মাঝখানে যেটা থাকবে সেটা কি অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন, তার মানে এখানে দুইটা অ্যাপোজিটিভ রয়েছে। তাহলে এই অ্যাপোজিটিভ দ্বারা কি করা হচ্ছে, অ্যাপোজিটিভ দ্বারা এই অ্যালবামা যে রাজ্যটা এটার পরিচয় দেওয়া হচ্ছে, যে অ্যালবামা রাজ্যটা কেমন সেটার পরিচয় দেওয়া হচ্ছে বা সেটা সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে। সো এই পরিচয়টা কেমন বা কি, এই পরিচয়টা কি আমরা হচ্ছে এবার একটু জানবো। দেখো আর কে মাহমুদ বলতেছে ভাইয়া আপনার ক্লাস সব থেকে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। আর সম্ভবত তুমি পেইড ব্যাচে ভর্তি হয়েছো আমি যতটা জানি। আচ্ছা, এরপরে এখানে বলছে দেখো উইথ অর্থ কি আমরা জানি, উইথ অর্থ হচ্ছে সঙ্গে সাথে, এখানে অর্থ হবে মানে এখানে বলছে উইথ কি বলছে এই অ্যালবামা রাজ্যতেই, ঠিক আছে, উইথ সাথে, অ্যালবামা রাজ্যের সাথে কিছু একটা, বাট অর্থের সাথে মিনিং আমরা বাংলায় ভালোভাবে মিনিং করার জন্য এখানে অর্থ হবে যেখানে আছে, কি হবে উইথ অর্থ যেখানে আছে। তো ডাউন অ্যালবামাতেই, আমরা তো এইখানে ছিলাম, সরি আমরা ছিলাম এখানে, তাই না, এখানে ছিলাম। উইথ যেখানে আছে, এই অ্যালবামাতে যেখানে আছে কি ইটস ভিসিয়াস মানে বিদ্বেষপূর্ণ, রেসিস্ট মানে কি, রেসিস্ট বা রেসিস্ট যেটাই বলো, রেসিস্ট মানে হচ্ছে তোমার বর্ণবাদী, মানে বর্ণবাদী কারা, যারা গায়ের রঙের ভিত্তিতে হচ্ছে বর্ণ বৈষম্য করে, এটা হচ্ছে বর্ণবাদী থেকে বর্ণবাদী বলা হয়। বলতেছে এই অ্যালবামা রাজ্যে কি আছে, যেখানে আছে ইটস ভিসিয়াস রেসিস্ট, বিদ্বেষপূর্ণ বর্ণবাদীরা, তার মানে এমন কিছু বর্ণবাদী শ্বেতাঙ্গ এখানে রয়েছে যারা হচ্ছে গায়ের রঙের কারণে বিদ্বেষ ছড়ায়, হিংসা ছড়ায়, ঠিক আছে, এটা বলছে। তার মানে অ্যালবামা যে রাজ্যটা, এই রাজ্যটা হচ্ছে তোমার আমেরিকায় ধরতে গেলে প্রত্যেকটা রাজ্যেই তোমার বর্ণ বৈষম্য ছিল, কিন্তু অ্যালবামা রাজ্যে সব থেকে বেশি বর্ণ বৈষম্য ছিল, এটা তুমি পরে বুঝতে পারবা। দেখো কিভাবে ছিল বলছে যে
আরেকটা পরিচয় এখানে দিচ্ছে অ্যালবামা রাজ্যে, সেটা হচ্ছে কি উইথ, দেখো উইথ, যেখানে ইটস গভর্নর, গভর্নর মানে সরকার, মানে যেখানে ইটস গভর্নর মানে অ্যালবামার সরকার, অ্যালবামার গভর্নর হ্যাভিং, আচ্ছা হ্যাভিং, দেখো অর্থ অর্থ তোমরা করবা, অর্থ অনেক সময় করতে তোমাদের অসুবিধা হবে। মূলত হ্যাভিংটা বাক্য, মূল বাক্য ছিল এরকম, এখানে ছিল দ্যাট ইজ হ্যাভিং, কি আছে মূলত বাক্যটা ছিল দ্যাট ইজ হ্যাভিং উইথ ইটস ভিসিয়াস রেসিস পার্টিসিপল আর কি, উইথ ইটস গভর্নর যেখানে আছে, যেখানে ইটস গভর্নর এই অ্যালবামার সরকার, দ্যাট ইজ হ্যাভিং, হ্যাভ মানে কি থাকা, হ্যাভ মানে কি, হ্যাভ মানে কি থাকা, দ্যাট ইজ হ্যাভিং মানে, বা হু ইজ হ্যাভিং, তুমি যে কোনো একটা ধরতে পারো, হু ইজ হ্যাভিং ধরলে ভালো হয় কারণ গভর্নর তো ব্যক্তি। সো হু ইজ হ্যাভিং, যে গভর্নরের আছে, হ্যাভিং আছে, যে গভর্নরের আছে, কি আছে, হিজ লিপস, তার ঠোঁট আছে, তার দুইটা ঠোঁট আছে, তাই না, দুইটা ঠোঁট আছে, এটা বলছে, বলছে অ্যালবামা যেখানে এই গভর্নরের দুইটা ঠোঁট আছে। এরপর বলতেছে ড্রিপিং, দেখো ড্রিপ শব্দের অর্থ কি, DRIP, ড্রিপ মানে হচ্ছে ফোটায় ফোটায় ঝরা, ঠিক আছে, ডিপ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফোটায় ফোটায় ঝরা, যখন কখনো তোমার যে কাঁঠাল কাটার পরে দেখবা যে ফোটায় ফোটায় আটা আটা ঝরে না, এটাকেও ড্রিপিং বলা যেতে পারে, ঠিক আছে, ফোটায় ফোটায় ঝরে। সো এখানে বলতেছে হিজ লিপস ড্রিপিং, মানে এখানে এটাও পার্টিসিপল, এটা মূলত তুমি অর্থ করার সময় এটা মূলত ছিল এরকম, দ্যাট ইজ ড্রিপিং, কি ছিল, দ্যাট ইজ ড্রিপিং। তুমি কখনো বাক্যের মাঝখানে আইএনজি যুক্ত করে করতে যদি দেখো তাহলে মনে করবা সেখানে দ্যাট ইজ রয়েছে, ওকে, সহজভাবে ধরে নিবা। সো হিজ লিপস দ্যাট ইজ ড্রিপিং মানে যে ঠোঁট, তার তো দুটো ঠোঁট রয়েছে, দে ঠোঁট, ঠিক আছে, ড্রিপিং দ্যাট ইজ ড্রিপিং মানে ঝরাচ্ছে, কি ঝরাচ্ছে, উইথ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডস মানে শব্দ, শব্দ ঝরাচ্ছে, কি শব্দ ঝরাচ্ছে, অফ ইন্টারপোজিশন, ইন্টারপোজিশন মানে হচ্ছে ব্যাহত করা, ঠিক আছে, ব্যাহত করা, বিঘ্নতা সৃষ্টি করা, আর কি ঝরাচ্ছে, অ্যান্ড এবং নাল্লিফিকেশন, নাল্লিফিকেশন মানে হচ্ছে তোমার বাতিল করা, মানে এই দুইটা ওয়ার্ড ইন্টারপোজিশন এবং নাল্লিফিকেশন। তো বলতেছে যেখানে এই গভর্নরের ঠোঁট থেকে ইন্টারপোজিশন এবং নাল্লিফিকেশন ওয়ার্ড ঝরে, মানে তার মুখ থেকে সবসময় এই দুইটা শব্দই বের হয়, অ্যালবামা যে সরকার তার মুখ থেকে এই দুইটা শব্দই সবসময় বের হয়। তো এখানে কথা হচ্ছে ইন্টারপোজিশন নাল্লিফিকেশন তার কি বুঝলে, ব্যাহতকরণ এবং হচ্ছে তোমার কি বলে বাতিলকরণ, এটা তারা আসলে কি বুঝিয়েছে, এটা তুমি আসলে কোনো বইপত্রে পাবা না, আমি তোমাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো, তোমার মনে কোশ্চেন থাকতে পারে। বিষয়টা হচ্ছে আমেরিকার যে শাসন ব্যবস্থা এটা হচ্ছে ফেডারেল সিস্টেম, ফেডারেল শাসন ব্যবস্থা। তো এখানে দুই ধরনের সরকার ব্যবস্থা আছে, একটা হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আর একটা হচ্ছে রাজ্য সরকার ব্যবস্থা। তো আমেরিকায় 50টা রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা নিয়ম আছে, আইন কানুন আছে, সংবিধান আছে, যে আইন কানুন নিয়ম সংবিধানের উপরে ভর করে এই রাজ্যগুলো চলে, স্বাধীনভাবে চলতে পারে, মানে নিজের রাজ্য, এই রাজ্যের নির্দিষ্ট আইন আছে, সংবিধান আছে, তো সরকার হচ্ছে স্বাধীনভাবে সে হচ্ছে নিজের তৈরি করা আইন এবং সংবিধান নিয়ে রাজ্য পরিচালনা করে। আবার এই প্রত্যেকটা রাজ্য মিলে প্রত্যেকটা রাজ্যের জন্য একটা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আছে, যে সরকার ব্যবস্থায় তোমার আবার সংবিধান বা হচ্ছে তোমার আইন আছে, যে আইনগুলো প্রত্যেকটা রাজ্যকেই মানতে হয়, সাধারণভাবে প্রত্যেকটা রাজ্যকেই মানতে হয় এবং এই রাজ্যকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, ঠিক আছে, দুই ধরনের সরকার ব্যবস্থা। এখন ইন্টারপোজিশন, আমেরিকার সরকার ওই সময় আমেরিকার সরকার যখনই চাইতো যে আমেরিকা থেকে হচ্ছে মানে আমেরিকার সরকার মানে বিভিন্ন আন্দোলন হচ্ছিল আর কি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে, তো আমেরিকার সরকার, কেন্দ্রীয় সরকার চাইলো যে এই বর্ণ বৈষম্য তিনি রোধ করবেন, বাতিল করবেন, এটা নিয়ে একটা আইন তৈরি করবেন। যখনই তিনি আইন তৈরি করতে চাইতেন এই বাতিল করার নিয়ে, তোমার বর্ণ বৈষম্য দূর করা নিয়ে যখনই আইন তৈরি করতে চাইতেন, তখনই এই যে অ্যালবামার যে সরকার, এই সরকার হচ্ছে ইন্টারপোজ করতো, সে হচ্ছে বিঘ্নতা সৃষ্টি করতো, বাধা দিত, যে বলতো না এই আইন তৈরি করা যাবে না, মানে সে চাই এই বর্ণ বৈষম্য থাকুক। তাই বলতেছে যে এই গভর্নরের মুখ থেকে দুইটা শব্দ ইন্টারপোজিশন, ব্যাহত করো, বাধা সৃষ্টি করো, বিঘ্নতা সৃষ্টি করো, এমন কোনো আইন তৈরি করা যাবে না। আরেকটা হচ্ছে নাল্লিফিকেশন মানে বাতিলকরণ। ধরো তোমার হচ্ছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা তোমার আইন তৈরি করে ফেলছে কোন একটা তোমার কৃষ্ণাঙ্গদের বর্ণ বৈষম্য দূর করার জন্য, তখন এই যে অ্যালবামার সরকার সে কি বলতো, সে হচ্ছে বাতিল করে দিত আইন, সে কেন্দ্রীয় সরকারকে বলতো যে এই আইন আমার রাজ্যে চলবে না, আমি আইন মানতে বাধ্য নই, ঠিক আছে, এই কথা সে বলতো। তার মানে সে চায় না এই কৃষ্ণাঙ্গদের উপর থেকে বর্ণ বৈষম্য দূর হয়ে যায়। তাই এখানে বলছে যে এই অ্যালবামা যে রাজ্যের যে সরকার তার মুখ থেকে দুইটা শব্দ বারবার ঝরতো, ইন্টারপোজিশন এবং হচ্ছে নাল্লিফিকেশন, ঠিক আছে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। যদি বুঝতে না পারো তাহলে জানাবো, আবার বোঝাবো।
এখানে মেন অর্থ এটা যেটা বোঝানো হয়েছে অনেক বইপত্রে, যেমন একজন কমেন্ট করেছে তাওহীদ মধ্যস্থতা না, মধ্যস্থতা না, এখানে মধ্যস্থতা কিন্তু বলতে কিছু বোঝানো হয় না। অনেক রাইটার অনেক বই লিখেছেন, অনেকে অনেকভাবে পড়ান, যারা আসলে ট্রু মিনিংটা জানেন না, যার কারণে একটা অর্থ তুলে দেওয়ার জন্য মানে দিয়ে দিয়েছে একটা কাইন্ড অফ এরকম দায়সারা টাইপ। বাট এখানে মেন যে অর্থ সেটা হচ্ছে এটাই যেটা আমি বললাম, ঠিক আছে? ওকে, ভুল পড়া যাবে না, সবসময় শুদ্ধটা পড়তে হবে। ওকে, এবার দেখো, এবার বলছে যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট, এই আলবামাতেই দ্যাট বলতেছে দ্যাট যে অন ডে একদিন, রাইট ডাউন ইন অ্যালবাম, এই রাইট শব্দটাও তোমার এমফাসাইজ করার জন্য, ডাউন শব্দটাও এমফাসাইজ করার জন্য, এখানে জোর প্রদান করার জন্য, মিনিংটাকে জোর প্রদান করার জন্য ব্যবহার করা হয়েছে। রাইট ডাউন ইন অ্যালবাম, অ্যালবামাতেই মানে এই অ্যালবামা যেখানে হচ্ছে গভর্নর চাই না বর্ণবৈষম্য দূর হোক, বা এখানে বর্ণবাদ সব থেকে বেশি ছড়িয়ে আছে, বৈষম্য সব থেকে ছড়িয়ে আছে, এই অ্যালবামেতেই একদিন লিটল ব্ল্যাক বয়েস, লিটল মানে ছোট ছোট, ব্ল্যাক মানে কৃষ্ণাঙ্গ কালো চামড়ার, ঠিক আছে, বয়েস মানে বালক, বলছে ছোট কালো চামড়ার বালকেরা, অ্যান্ড এবং ব্ল্যাক গার্লস, ঠিক আছে, কালো চামড়ার মেয়েরা, উইল বি এবল সক্ষম হবে, টু জয়েন হ্যান্ডস মানে হাতে হাত রাখা, জয়েন হ্যান্ড মানে হাতে হাত রাখা, তারা হাতে হাত রাখতে সক্ষম হবে উইথ লিটল হোয়াইট বয়েস। দেখো, উইথ কাদের হাতে হাত রাখতে সক্ষম, উইথ লিটল মানে ছোট ছোট, হোয়াইট মানে সাদা চামড়া যেসব ছেলে মেয়ে আছে তারা, বয়েস মানে বালক, বলছে সাদা চামড়ার বালক এবং হোয়াইট গার্লস, সাদা চামড়ার বালক এবং বালিকাদের সাথে হাতে হাত রাখতে সক্ষম হবে, ঠিক আছে।